দাঁড়িয়ে আছিস কেন এখানে? আমি কি তোকে যাওয়ার পারমিশন দিয়েছি? একদম নড়বি না। আমার চোখের দিকে তাকিয়ে কথা বল আকাশ। ম্যাম, পারমিশন নেওয়ার তো কিছু দেখছি না। আমার ক্লাস শেষ হয়ে গেছে অনেক আগে। এখন আমি বাসায় যাব। আপনার সাথে এখানে দাঁড়িয়ে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে বা সময় আমার নেই। রাস্তাটা ছাড়ুন প্লিজ, আমার দেরি হয়ে যাচ্ছে। রাস্তা ছাড়বো? তুই কি মনে করেছিস আমি তো রাস্তা আটকানোর জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছি? একটু আগে ক্যান্টিনের পাশে ওই মেয়েটার সাথে দাঁড়িয়ে কি করছিলি তুই? আমি স্পষ্ট দেখেছি তুই ওর হাত ধরার চেষ্টা করছিলি আর দাঁত কেলিয়ে হাসছিলি। আমার চোখে ধুলো দেওয়া এত সহজ না আকাশ। আমি সব খেয়াল করি। আপনি ভুল দেখেছেন ম্যাম। আর যদি দেখেও থাকেন তাতে আপনার কি আসে যায়? আমি কার হাত ধরলাম, কার সাথে হাসলাম বা কার সাথে ঘুরলাম সেটা নিয়ে আপনাকে কৈফিয়ত দেওয়ার মতো কোনো সম্পর্ক তো আপনার সাথে আমার নেই। আপনি আমার ভার্সিটির একজন টিচার, তার বাইরে তো কিছু না। আপনি মাঝে মধ্যে এমনভাবে বিহেভ করেন যেন আমি আপনার কেনা গোলাম। আকাশের মুখে এমন কড়া কথা শুনে আদিবার রাগ একদম মাথায় চড়ে গেল। সে এক পা করে এগিয়ে এসে আকাশের একদম গায়ের কাছে দাঁড়ালো। টিচার? শুধু টিচার মনে হয় আমাকে? তুই খুব ভালো করে জানিস আকাশ যে আমি তোকে কোন চোখে দেখি। আর গোলামের কথা বলছিস? হ্যাঁ, যদি আমার ক্ষমতা থাকতো তবে তোকে আমি শেকল দিয়ে বেঁধে নিজের বেডরুমে আটকে রাখতাম, যাতে কোনোদিন কোনো মেয়ে তোর ছায়াও মারাতে না পারে। তুই কি ভেবেছিস আমি থাকতে তোকে অন্য কারোর সাথে হাসাহাসি করতে দেব? কখনো না। তোকে আমি কারোর হতে দেব না। এটা স্রেফ পাগলামি ম্যাম। আপনি নিজেকে কন্ট্রোল করতে শিখুন। আপনি যেসব কথা বলছেন এগুলো কোনো নর্মাল মানুষের কথা না। রিয়ার সাথে আমার কি রিলেশন সেটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার। ভার্সিটিতে আপনি খুব রাগী ম্যাম বলে সবাই আপনাকে জমের মতো ভয় পায়, কিন্তু তার মানে এই না যে আপনি আমার পার্সোনাল লাইফে নাক গলাবেন। আমি কি আপনার পার্সোনাল লাইফে কোনো দিন ডিস্টার্ব করতে গেছি? যাস না কেন? তোকে তো আমি 1000 বার বলেছি তুই আমার উপর অধিকার দেখাবি, কিন্তু তুই তো একটা আস্ত গাধা। তুই অন্য মেয়েদের পেছনে ঘুরতি আর তাদের সাথে ফ্লার্ট করতে বেশি ভালোবাসিস। ওই রিয়া মেয়েটাকে, ওর সাথে তোকে আর যদি একবার দেখি তবে ওর ভার্সিটি আসা আমি চিরকালের মতো বন্ধ করে দেব। আদিবা সুলতানা যা বলে সেটা করেই ছাড়ে। তোকে আমার লাগবেই আকাশ। তুই ভালোবেসে আসিস আর ঘৃণা করে আসিস, তোকে আমার হতেই হবে। আপনার এই ভালোবাসা আসলে একটা টর্চার ম্যাম। আমি দম বন্ধ বোধ করি যখন আপনি আমার দিকে ওই অদ্ভুত রাগী চোখে তাকিয়ে থাকেন। ভার্সিটির করিডরে বা ক্লাসে আপনার ওই কড়া শাসন আসলে কোনো শাসন না, ওটা আপনার ভেতরের জেদ আর অবসেশন। আমি এখন যাচ্ছি, আমাকে আটকানোর চেষ্টা করবেন না। আকাশ আদিবাকে পাত্তাই দিল না। সে পাশ কাটিয়ে করিডোর দিয়ে হনহনিয়ে হাঁটতে শুরু করলো। বৃষ্টির মেঘের কারণে করিডোরটা তখন বেশ অন্ধকার হয়ে আসছিল। যেতে দেব না বলেছি না তোকে? তুই আমার অবাধ্য হচ্ছিস আকাশ। আয় আমার সাথে। আদিবা পেছন থেকে এসে হ্যাঁচকা টানে আকাশের হাত ধরল। আকাশ কিছু বুঝে ওঠার আগে আদিবা ওকে পাশের একটা ফাঁকা আর অন্ধকার ক্লাসরুমের ভেতর টেনে নিয়ে গেল। ভিতর ঢুকে সে সপাটে দরজা বন্ধ করে দিল। ম্যাম, আপনি কি পুরোপুরি পাগল হয়ে গেছেন? এটা ভার্সিটি। কোনো স্টুডেন্ট বা স্টাফ যদি এই অবস্থায় আমাদের দেখে ফেলে তবে আপনার প্রেস্টিজ বলতে কিছু থাকবে না। আপনার ক্যারিয়ার জাস্ট 1 মিনিটে শেষ হয়ে যাবে। আপনি নিজের সম্মানের কথা একবারও ভাবছেন না? দরজাটা খুলুন বলছি। সম্মান নিয়ে আমি বিন্দুমাত্র ভাবি না। যখন তোকে অন্য কেউ কেড়ে নেওয়ার ভয় দেখায়, তুই বললি না আমি তোর কে। আজ আমি তোকে বুঝিয়ে দেব আমি তোর জীবনে ঠিক কোন জায়গা দখল করে আছি। তুই এই মেয়েটার দিকে তাকিয়ে অত রসিয়ে রসিয়ে কথা বলছিলি কেন? উত্তর দে আমাকে। আমি আপনাকে কোনো উত্তর দেব না। আপনি আমাকে ব্ল্যাকমেইল করছেন, আমাকে জোর করে এই অন্ধকার ঘরে আটকে রেখেছেন। এটা রীতিমতো ক্রাইম ম্যাম। আমি যদি এখন চিৎকার করে সবাইকে ডাকি তবে আপনার অবস্থা কি হবে একবার ভেবেছেন? ডাক, যত খুশি চিৎকার করে সবাইকে ডাক। দেখ কে তোর কথা বিশ্বাস করে। সবাই জানে আমি এই ভার্সিটির সবচেয়ে ডিসিপ্লিনড টিচার, আর তুই হলি একজন ফাঁকিবাজ স্টুডেন্ট।
সবাই উল্টো তোকেই দোষ দেবে যে তুই আমার সাথে এই রুমে অসভ্যতা করার চেষ্টা করেছিস। আমি 2 ফোঁটা চোখের জল ফেললে সবাই আমাকেই সাপোর্ট করবে, কিন্তু তুই তো চাস না তোর ক্যারিয়ার নষ্ট হোক, তাই না? তাই চেঁচামেচি বন্ধ করে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে থাক। আপনি আসলে একটা সাইকো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে আপনি এতটা নিচে নামতে পারেন। আপনি আমাকে ভালোবাসেন না ম্যাম। আপনি আসলে আমাকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখতে চান। আপনি রিয়ার ক্ষতি করার হুমকি দিচ্ছেন কোন সাহসে? ও আপনার কি ক্ষতি করেছে? ও আমার সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করেছে, এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। তুই শুধু আমার আকাশ, তোর এই শরীর, তোর এই মন, সব কিছুর উপর শুধু আমার অধিকার। আমি তোকে অন্য কোনো মেয়ের ছায়া পর্যন্ত হতে দেব না। তুই যদি আমার না হোস তবে আমি তোকে এই দুনিয়ার কারোর হতে দেব না। দরকার হলে তোকে আমি শেষ করে দিব, তবুও অন্য কারোর হতে দেব না। ম্যাম, আপনি আসলেই মেন্টালি অসুস্থ। আপনার ট্রিটমেন্ট করানো দরকার। আমি আপনার এই পাগলামি থেকে মুক্তি চাই। দয়া করে দরজাটা খুলুন। আমি আর 1 সেকেন্ডও আপনার সাথে এই বদ্ধ ঘরে থাকতে চাই না। আপনি আমার মনে আপনার জন্য কোনো জায়গা বানাচ্ছেন না, বরং ঘৃণা তৈরি করছেন। আদিবা হুট করে শান্ত হয়ে গেল। তার চোখে সেই চওড়া চাহনিটা এখন অনেক বেশি গভীর আর ভয়ঙ্কর লাগছে। সে একদম আকাশের শরীরের সাথে মিশে গিয়ে দাঁড়ালো। ঘৃণা করবি? কর, তোর ঘৃণার মধ্যেও তো আমিই থাকবো। তুই যতবার আমাকে মনে করে মনে মনে গালি দিবি ততবার তো আমার কথাই তোর মাথায় ঘুরবে। ওই রিয়া কি পারবে তোকে এইভাবে নিজের করে নিতে? পারবে না। তুই শুধু আমার নেশায় চুর হয়ে থাকবি। সরে দাঁড়ান ম্যাম। আপনার গায়ের গন্ধ আর নিঃশ্বাস আমার গায়ে লাগছে। এটা একদমই ঠিক হচ্ছে না। আপনি নিজের লিমিট ক্রস করে ফেলছেন। লিমিট? আমি আজ কোনো নিয়ম কানুন বা লিমিট মানবো না আকাশ। তুই ইদানিং অনেক বেশি অবাধ্য হয়ে গেছিস। তোকে আজ এমন এক শাস্তি দিব যাতে তুই সারা জীবনেও ভুলতে না পারিস যে এই আদিবা ম্যাম তোর জন্য কতটা উগ্র আর বেপরোয়া হতে পারে। আকাশ কিছু একটা বলতে গিয়ে হা করে মুখ খুলেছিল, কিন্তু আদিবা তাকে সেই সুযোগই দিল না। সে 2 হাত দিয়ে আকাশের ঘাড় জাপটে ধরল আর নিজের ঠোঁট দিয়ে আকাশের ঠোঁট দুটোকে একদম লক করে দিল। আকাশ কয়েক সেকেন্ডের জন্য পাথরের মতো জমে গেল। সে ভাবতে পারেনি ম্যাম এমন কিছু করে বসবে। ম্যাম, কি করছেন? ছাড়ুন। আদিবা কোনো বাধাই মানল না। সে যেন আকাশের ঠোঁট দুটোকে চিবিয়ে খেয়ে ফেলবে। তার চুম্বনের মধ্যে কোনো রোমান্টিকতা ছিল না, ছিল স্রেফ একটা জেদ আর দখল করার নেশা। কিছুক্ষণ পর আদিবা যখন মুখ সরালো আকাশের ঠোঁটের কোণ দিয়ে, তখন হালকা রক্ত গড়িয়ে পড়ছে। কেমন লাগলো শাস্তিটা? এখন থেকে এই রক্ত আর এই দাগ মনে করিয়ে দেবে যে তুই কার। এরপর যদি কোনো মেয়ের সাথে তোকে দেখি তবে আমি এর চেয়েও ভয়ঙ্কর কিছু করব। তুই আমার আকাশ, শুধু আমার, আদিবার। আপনি আপনি জঘন্য একটা মহিলা। আমি আপনাকে কোনোদিন মাফ করব না। আপনি জোর করে আমার শরীর ছুঁতে পারেন, কিন্তু আমার মন কোনোদিনও আপনার হবে না। আমি আপনাকে ঘৃণা করি। মন আমি ঠিক আদায় করে নিব। আজ তুই ঘৃণা করছিস, কাল তুই আমার এই আগুনেই পুড়বি। এখন যা এখান থেকে, পালিয়ে বাঁচ। কিন্তু মনে রাখিস, আমার নজর সবসময় তোর উপর থাকবে। তুই যেখানেই যাবি আমাকে তোর ছায়া হয়ে দেখতে পাবি। আদিবা শান্তভাবে দরজাটা খুলে দিয়ে সরে দাঁড়ালো। আকাশ রাগে আর অপমানে কাঁপতে কাঁপতে ঘর থেকে বেরিয়ে গেল। তার কানে তখনও আদিবার ওই জেদি আর কর্কশ কণ্ঠস্বর পাচ্ছে। ভার্সিটির ওই ভয়ঙ্কর ঘটনার পর আকাশ কোনো মতে নিজেকে সামলে পাশে ফিরেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাটা ঠোঁটটা দেখে ওর গায়ে রক্ত চঞ্চন করছিল। ঠিক তখনই ড্রয়িং রুম থেকে পরিচিত এক কণ্ঠস্বর শুনে ও চমকে উঠল। এটা কি আদিবা ম্যামের গলা? না না, এটা অসম্ভব। উনি এখানে আসবে কেন? আমার কান নিশ্চিত ভুল শুনছে। আকাশ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসতেই দেখল আদিমা ম্যাম সোফায় বসে ওর মায়ের সাথে খুব আয়েশ করে গল্প করছে। ওকে দেখেই আদিবা একটা বিজয়ী হাসি দিল। কিরে আকাশ, বাসায় ফিরতে এত দেরি হলো কেন? আমি তো সেই কখন থেকে এসে তোর জন্য বসে আছি, তোর আম্মুর সাথে গল্প করলাম। আপনি আপনি এখানে কি করছেন? আপনার কি খেতে কোনো কাজ নেই? ভার্সিটিতে
যা করেছেন তা কি যথেষ্ট ছিল না যে এখন আমার ড্রয়িং রুমে এসে বসে আছেন? সাহস তো আপনার কম না। আকাশের মা কিচেন থেকে নাস্তা নিয়ে ড্রয়িং রুমে ঢুকলেন। ছেলের এমন চিৎকার শুনে তিনি বেশ বিরক্ত হলেন। আকাশ, এটা কি ধরনের ব্যবহার? আদিবা তোর ম্যাম হয়, তাছাড়া ও আমাদের পাশের বাসার মেয়ের মতো। ও কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে, আর তুই এসেই ওর সাথে এভাবে চেঁচামেচি করছিস? তোরা দুজন কি আর বড় হবি না? এখনো বাচ্চাদের মতো ঝগড়া করিস কেন? দেখলে খালামণি, দেখলে তোমার ছেলের ব্যবহার। আজ তো ওর টিচার হিসেবে ওর পড়াশোনার খোঁজ নিতে আসলাম, অথচ তোমার সামনেই ও আমাকে কিভাবে অপমান করছে। ও তো আমাকে মানুষ বলেই মনে করে না, সম্মান তো দূরের কথা। আম্মু, তুমি ওর কথা বিশ্বাস করো না। ও জাস্ট অভিনয় করছে। ও আসলে একটা সাইকো। ও একটু আগে ভার্সিটিতে। খালামণি, ও তো একটু আগে আমার গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিল। আমি ওর ম্যাম বলে কি আমার কোনো সম্মান নেই? ও যখন তখন আমাকে যা তা বলবে। ভার্সিটিতে ওর পড়াশোনা বাদ দিয়ে আজে বাজে মেয়েদের সাথে ঘোরে। আমি বারণ করলেই ও আমার উপর ক্ষেপে যায়। এখন তো দেখছি তোমার সামনেই ও আমাকে মারতে আসছে। কি? আমি আপনার গায়ে হাত তুলতে গেছি? মিথ্যা বলার একটা সীমা থাকে ম্যাম। আপনি নিজে আমার সাথে যা করেছেন। দেখেছো মামনি, দেখেছো ও আমাকে কিভাবে ধমকাচ্ছে? আমার খুব অপমান লাগছে। আমি শুধু চেয়েছিলাম আকাশ যেন ঠিকমতো পড়াশোনা করে, কিন্তু ও সারাদিন ওই রিয়া নামের মেয়েটার পেছনে ঘোরে। আমি ওর মঙ্গলের জন্য শাসন করি বলে ও আমাকে সহ্য করতে পারে না। রিয়া? ও আবার কে? আকাশ, তুই কি পড়াশোনা বাদ দিয়ে এসব করছিস? আর আদিবা তোকে ভালো কথা বলেছে বলে তুই ওর সাথে এমন অসভ্যতা করছিস? আজ তোর খবর আছে। আদিবা মা, তুমি কিছু মনে করো না। আকাশ, যা আদিবার কাছে এখনই মাফ চা। আম্মু, তুমি জানো না ও কতটা ডেঞ্জারাস। ও একটা ডাইনি। ও তোমার সামনে ন্যাকামি করছে আর আড়ালে আমার লাইফ হেল করে দিচ্ছে। আমি ওর কাছে মাপ চাইবো না। আকাশের মা রাগে কিচেনে চলে গেলেন জলের জগ আনতে। এই সুযোগে আদিবা সোফা থেকে উঠে আকাশের একদম কাছে এসে দাঁড়ালো। ওর চেহারায় এখন সেই আদিম হিংস্রতা। কি বললি? আমি ডাইনি? আমি ডেঞ্জারাস? হ্যাঁ, আমি তোর জন্য সব হতে পারি। তুই ভাবলি আম্মুর কাছে বিচার দিবি? দেখলি তো, তোর আম্মু এখন আমার হাতের মুঠোয়। তুই যতবার পালানোর চেষ্টা করবি আমি তত বেশি তোকে জালের মতো জড়িয়ে ধরবো। এখন আম্মুর সামনে ভালো ছেলের মতো আমার সাথে কথা বল, না হলে কাল ভার্সিটিতে এমন সিনক্রেট করব যে তুই মুখ দেখাতে পারবি না। কি ডেঞ্জারাস? এই মহিলা তো দেখি পুরাই বিষাক্ত। নিজের ম্যাম হয়ে স্টুডেন্টের ফ্যামিলিকে এইভাবে ইউজ করছে। আমি তো ওর জালে পুরোপুরি ফেসে গেছি। কি জঘন্য একটা চাল চাললো ও। মনে রাখিস আকাশ, তুই শুধু আমার। তুই যাবি কোথায়? এখন এই নাস্তাটা খা আর আমাকে ড্রপ করতে যাবি। তুই যত অবাধ্য হবি আমি তত বেশি তোর আম্মুর প্রিয় পাত্রী হয়ে তোকে জ্বালিয়ে মারবো, বুঝলি সোনা? আপনি নরকে যাবেন ম্যাম। আপনার এই অভিনয় একদিন ঠিকই সবার সামনে আসবে। আমি আপনাকে কোনোদিন মন থেকে মেনে নেব না। আদিবা এবার স্বাভাবিক হয়ে সোফায় গিয়ে বসলো এবং আকাশের মায়ের দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসলো। খালামণি, থাক না, আকাশ তো ছোট, ও বুঝতে পারছে না। আপনি ওর উপর রাগ করবেন না। ও হয়তো পড়াশোনার চাপে একটু খিটখিটে হয়ে আছে। আকাশ, আয় না রে, এখানে বসে আমার সাথে একটু গল্প কর। আমি তোর জন্য কিছু স্পেশাল নোটস এনেছি। নোটস? নাকি আমার ফাঁসির দড়ি? আপনি যেটা করছেন ম্যাম, তার ফল কিন্তু খুব খারাপ হবে। আপনি আমার জীবনটা তছনছ করে দিচ্ছেন। তছনছ নয় আকাশ, আমি তোর জীবনটা নিজের মতো করে সাজিয়ে দিচ্ছি। তুই শুধু আমার নিয়ন্ত্রণে থাকবি, ব্যাস। খালামণি, আপনার হাতের চাটা কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছে। আমার তো ইচ্ছে করে রোজ আপনার হাতের রান্না খেতে। সে আর বলতে, তুই যখন ইচ্ছা চলে আসবি। আদিবা, আদিবা তোকে কত আদর করে, আর তুই ওর সাথে এমন করিস। আকাশ, তুই ওকে একটু শাসন করিস তো মা। ও শুধু তোর শাসনই ঠিকঠাক বুঝবে। আম্মু, তুমি বাঘের মুখে খাসি তুলে দিচ্ছ সেটা যদি বুঝতে। এই রাগী ম্যাম এখন আমাদের বাসার স্থায়ী মেম্বার হওয়ার ধান্দা করছে। আমার তো মনে হচ্ছে এই পৃথিবী ছেড়েই পালিয়ে যেতে হবে। কি মারাত্মক ডেঞ্জারাস মহিলা রে বাবা।
আদিবা আর চোখে আকাশের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসল। আকাশ বুঝতে পারল আদিবা সুলতানার এই জাল থেকে বের হওয়া ওর জন্য প্রায় অসম্ভব। ডিনার শেষ হওয়ার পর আদিবা যাওয়ার নাম নিচ্ছে না। আকাশের মা নোটস বুঝিয়ে দেওয়ার কথা বলে আদিবাকে জোর করে আকাশের রুমে পাঠিয়ে দিলেন। আকাশ নিজের রুমে এসে রাগে ফুঁসছিল আর ভাবছিল এই আপদ কবে বিদায় হবে। কিরে, ড্রয়িং রুমে তো আম্মুর সামনে খুব বাঘ হয়ে গিয়েছিলি, এখন বিড়ালের মতো চুপ করে আছিস কেন? আয় আমার পাশে এসে বস, তোকে একটু পড়াশোনা বুঝিয়ে দিই, নাকি অন্য কিছু বুঝতে চাস? ম্যাম, দয়া করে আমার রুম থেকে বেরিয়ে যান। আপনার নোটস আপনার কাছেই রাখুন, আমার লাগবে না। আপনি যে কতটা নীচ আর সস্তা হতে পারেন সেটা আজ আম্মুর সামনে প্রমাণ করে দিয়েছেন। আমার মা আপনাকে সরল মনে বিশ্বাস করছে, আর আপনি সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ন্যাকামি করছেন। আপনার কি একটুও বিবেকে লাগে না? বিবেক? তোকে পাওয়ার নেশায় আমি আমার বিবেক অনেক আগেই বিসর্জন দিয়েছি আকাশ। তুই বুঝিস না কেন? তোকে ছাড়া আমি আর কিছু ভাবতে পারি না। তুই যখন ভার্সিটিতে অন্য মেয়েদের সাথে হাসিস তখন আমার মনে হয় ওই মেয়েটার গলা টিপে ধরি। ওই যে এখন তোর রুমে আমি আর তুই একা, ভাবতেই আমার শরীরের রক্ত টকবক করছে। এই একাকী তো আমি অনেকদিন ধরেই চাইছিলাম। আপনি পাগল? আপনি একটা জ্যান্ত সাইকো। একটা টিচার হয়ে নিজের স্টুডেন্টের রুমে এসে এ ধরনের কথা বলতে আপনার একটু লজ্জা লাগছে না? আপনার এই অবসেশন আপনাকে কোনোদিন শান্তি দেবে না। আমি কোনোদিন আপনাকে ভালোবাসবো না, বরং আপনার প্রতি আমার ঘৃণা প্রতি মুহূর্তে বাড়ছে। আপনি যত কাছে আসার চেষ্টা করবেন আমি তত দূরে সরে যাব। ঘৃণা কর, যত পারিস ঘৃণা কর। তোর ঘৃণা আমাকে আরো বেশি পাগল করে দেয়। তুই যত বলবি আমাকে ঘৃণা করিস, তত আমি তোকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নিব। এই দেখ, তোর বিছানা, তোর বালিশ, সব কিছুর মধ্যে তোর গায়ের গন্ধ লেগে আছে। আমি তো চাইছি সারা জীবন এই গন্ধের মধ্যেই নিজেকে বন্দি রাখতে। আদিবা হুট করে আকাশের খাটে শুয়ে পড়ল এবং আকাশের বালিশটা নিজে বুকের সাথে পাগলের মতো জড়িয়ে ধরল। তার চোখে মুখে এক ধরনের উন্মাদনা খেলা করছে, যা দেখে আকাশ রীতিমতো ভয় পেয়ে গেল। ম্যাম, কি করছেন আপনি? এটা আমার বিছানা। আপনি কি পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেলছেন? যদি আম্মু এই অবস্থায় রুমে ঢুকে পড়ে তবে কি হবে ভেবেছেন? আপনার মান সম্মান সব যাবে। উঠুন বলছি, আমার রুম থেকে এখনই বেরিয়ে যান। আম্মু আসবে না, আমি আসার সময় কৌশলে দরজা লক করে দিয়েছি। আর যদি আসেও তবে আমি বলবো তুই আমাকে টেনে ওখানে শুয়েছিস। দেখ আকাশ, তুই আমার অবাধ্য হওয়ার যত চেষ্টা করবি আমি তত বেশি বেপরোয়া হয়ে উঠব। তুই কি চাস আমি এখনই চিৎকার করে সবাইকে ডাকি আর বলি যে তুই আমার সাথে অসভ্যতা করিস? আমি কিন্তু সেটা 1 মিনিটেই করতে পারি। আপনি জঘন্য। আপনি একটা ব্ল্যাকমেইলার। নিজের স্টুডেন্টকে এইভাবে ট্র্যাপে ফেলে আপনি কি আনন্দ পাচ্ছেন? আপনি কি চান আমি আপনার পায়ে ধরি? ঠিক আছে, আমি আপনার পায়ে ধরছি। প্লিজ আমার পিছু ছাড়ুন। আমাকে আমার মতো সাধারণ একটা লাইফ বাঁচতে দিন। আপনার এই পাগলামি আমি নিতে পারছি না। পিছু ছাড়বো? কোনোদিনও না। তুই জানিস না তোকে নিয়ে আমি কি কি স্বপ্ন দেখি। আমি চাই তুই সব সময় আমার চোখের সামনে থাকবি। তুই যখন ঘুমাবি আমি তোর পাশে বসে থাকবো। তুই যখন খাবি আমি তোকে নিজ হাতে খাইয়ে দিব। অন্য কোনো মেয়ে তোর নাম মুখে নিলেও আমি সহ্য করব না। তুই শুধু আমার খাঁচায় বন্দি থাকা একটা পোষা পাখি হয়ে থাকবি। এটা ভালোবাসা না ম্যাম, এটা একটা রোগ। আপনি মানসিকভাবে অসুস্থ। আপনি রিয়ার কথা বলছিলেন না? আমি রিয়ার সাথে কালই দেখা করব এবং আপনাকে দেখিয়ে দেখিয়ে ওকে প্রপোজ করব। দেখি আপনি আমার বা ওর কি ছিঁড়তে পারেন। রিয়ার নাম শোনা মাত্রই আদিবার পুরো চেহারাটা ভয়ঙ্কর হয়ে উঠল। সে টেবিলের উপর রাখা একটা কাঁচের গ্লাস সজোরে আছাড় দিয়ে মেঝেতে ভেঙে ফেলল। কাঁচের টুকরোগুলো আকাশের পায়ের কাছে ছড়িয়ে পড়ল। আবার ওই মেয়ের নাম নিলি আমার সামনে? তোর সাহস তো দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। তুই কাল ওর সাথে দেখা করবি। যা, কিন্তু মনে রাখিস কালকে সূর্য আরও দেখতে পারবে না। আমি যা বলি তা করি আকাশ। তোর ওই রিয়ার মুখ আমি অ্যাসিড দিয়ে জ্বালিয়ে দেব যদি তুই আর একবারও ওর নাম মুখে আনিস। তোর চেয়েও বড় ডাইনি আমি ওর জন্য হতে পারবো। আপনি আপনি এটা করতে পারেন না। আপনি এতটা অপরাধী হতে পারেন না। আপনি কি মানুষ না জানোয়ার?
একটা মেয়ের জীবন নষ্ট করার কথা আপনি ভাবছেন কিভাবে? আমি তোর জন্য জানোয়ারকে কেন, শয়তান হতেও রাজি। তুই যত আমার কথা শুনবি তত আমি শান্ত। কিন্তু তুই যদি আমার অবাধ্য হোস তবে আমি রক্তারক্তি করতেও পিছপা হব না। এখন সোজা হয়ে দাঁড়া, আমার দিকে তাকা। আদিবা মেজের একটা ধালো কাছের টুকরো তুলে নিল এবং সেটা নিজের হাতের তালুতে জোরে চেপে ধরল। ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো, কিন্তু আদিবা নির্বিকার হাসছে। ম্যাম, আপনার হাত কেটে গেছে, প্রচুর রক্ত পড়ছে। আপনি কি পাগল হয়ে গেছেন? ছাড়ুন ওই কাচের টুকরোটা। আমার খুব ভয় লাগছে আপনার এই রূপ দেখে। এই রক্ত দেখছিস? এই লাল রক্তগুলো তোর জন্য। তুই যদি এখনই আমাকে কথা না দিস যে তুই কাল রিয়ার সাথে দেখা করবি না, তবে আমি নিজের হাতটা আরো গভীর করে কাটবো। আর যখন আম্মু আসবে আমি বলবো তুই আমাকে এই কাজ দিয়ে আঘাত করেছিস। বল, তুই ওর সাথে আর কোনোদিন দেখা করবি না? ঠিক আছে, ঠিক আছে ম্যাম, কথা দিচ্ছি আমি দেখা করব না। প্লিজ হাতটা ছাড়ুন। আপনি তো মরে যাবেন এইভাবে রক্ত পড়লে। আপনি কেন নিজেকে এইভাবে কষ্ট দিচ্ছেন? আপনি আসলেই একটা ডেঞ্জারাস লেডি। আমি নিজের কষ্ট বুঝি না আকাশ, আমি শুধু বুঝি তোকে। তুই যখন আমার কথা শুনবি না তখন আমার মনে হয় আমি নিজেকে শেষ করে ফেলি, না হলে তোকে শেষ করে দেই। এই রক্তে আমার নাম নয় তোর নাম লেখা আছে। তুই শুধুই আমার আদিবার। আদিবা নিজের রক্তাক্ত হাতটা আকাশের সাদা শার্টে মুছে দিল। রক্তের গাঢ় দাগটা সাদা শার্টে একটা বীভৎস চিহ্নের মতো রয়ে গেল। আদিবা যাওয়ার আগে আকাশের কানের কাছে মুখ নিয়ে আলতো করে কামড়ে দিল। এই রক্তটা তোর শার্টে লেগে রইলো। এটা আমাদের আজকে রাতের স্মৃতি। এখন আমি যাই, আম্মুকে গিয়ে বলবো নোটস দেখানো শেষ আর হাতটা ভুল করে কেটে গেছে। কাল ভার্সিটিতে ঠিক টাইমে আসবি। আর মনে রাখিস আমার নজর কিন্তু সবসময় তোর উপর আছে। কি ডেঞ্জারাস সিচুয়েশন! আমি তো আজ তো একটা সাইকোপ্যাথের পাল্লায় পড়েছি। ওর নিজের হাত কাটতে পারে মানে ও যে কারো জান নিতে পারে। আমাকে খুব সাবধানে থাকতে হবে, না হলে ও সত্যি রিয়াকে মেরে ফেলবে। এই জঘন্য ম্যামের হাত থেকে আমার মুক্তি কোথায়? আদিবার কথায় রীতিমতো আকাশ তার বাসা গিয়ে হাজির হলো। আদিবা ড্রয়িং রুমে খুব গম্ভীর হয়ে বসেছিল। আকাশ ভেতরে ঢুকতেই আদিবা দরজাটা আটকে দিল। ওর চোখের চাহনিতে আজ অন্যরকম একটা জেদ। এসেছিস? বস। তোকে একটা কথা জানানোর জন্য ডেকেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমরা আগামী সপ্তাহেই বিয়ে করছি। তুই আজই গিয়ে তোর বাসায় জানাবি যে তুই আমাকে ছাড়া বাঁচবি না এবং আমাকেই বিয়ে করতে চাস। ম্যাম, আপনার মাথা কি একদমই নষ্ট হয়ে গেছে? বিয়ে? আপনি কি একবারও ভাবছেন আমরা কি সম্পর্কে আছি? আপনি আমার শিক্ষক, তার উপর আমাদের বয়সের একটা বড় গ্যাপ আছে। আর সবচেয়ে বড় কথা, আমি আপনাকে ভালোবাসি না। আমি কেন এই পাগলামিতে রাজি হব? আমার কি মাথা খারাপ হয়েছে? ভালোবাসিস না? সেটা কোনো সমস্যা না, আমি তোকে ভালোবাসবো। আর রাজি কেন হবি? ওই যে কালকে শার্টে রক্তের দাগ আর ড্রয়ারে রাখা ওই গোপন ভিডিওগুলো, যেখানে তুই আমার উপর চড়াও হওয়ার চেষ্টা করছিলি বলে মনে হচ্ছে, ওগুলো যদি আমি পুলিশের কাছে দেই তবে তোর জীবনটা জেলের ভেতরেই কাটবে। তুই কি জেল খাটতে চাস নাকি আমাকে বিয়ে করে শান্তিতে থাকতে চাস? চয়েস তোর। ক্যারিয়ার? তোকে পেলে আমার ক্যারিয়ার দিয়ে কি হবে? আর শোন আকাশ, জেলেও তোর শান্তি হবে না। আমি এমন ব্যবস্থা করব যেন সেখানেও তুই শুধু আমার নাম জপিস। তুই যদি আজ আব্বু আম্মুকে রাজি না করাস তবে কাল সকালেই রিয়া আর তোর ছবি আমি ভাইরাল করে দেব আর তোকে রেপ কেসে ফাঁসাবো। এখন বল, রাজি তো? না করলে কিন্তু তোর সর্বনাশ হতে 1 মিনিটও লাগবে না। আপনি এত বড় একটা ষড়যন্ত্র করেছেন আমার বিরুদ্ধে। আপনি আমাকে ফাঁসাচ্ছেন। আপনি জানেন এটা করলে আপনার নিজের ক্যারিয়ারও শেষ হতে পারে। আমি কখনোই আপনাকে বিয়ে করব না। দরকার হলে জেলেই যাব। আমাকে এভাবে ব্ল্যাকমেইল করে আপনি কিছুতেই সুখ পাবেন না। আপনি একটা আস্ত শয়তান। আপনার এই জেদ আমাকে জ্যান্ত মেরে ফেলবে। ঠিক আছে, আমি রাজি। আমি আজই বাসায় গিয়ে বলবো, কিন্তু মনে রাখবেন ম্যাম, জোর করে কাউকে পাওয়া যায় না। জোর করে কাউকে পাওয়া যায়, তার মন পাওয়া যায় না। আপনি শুধু আমার শরীরটা পাবেন, আমার ঘৃণাটুকুও পাবেন না। আকাশ ভাঙ্গা মন নিয়ে পাশে ফিরল। ড্রয়িং রুমে ওর মা বাবা বসেছিলেন। আকাশ বুক ফুলে মিথ্যা বলার প্রস্তুতি নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক তখনই আদিবা সেখানে এসে হাজির হলো, যেন সে আগে থেকে সব প্ল্যান করে রেখেছে। আম্মু, আব্বু, আমি একটা কথা বলতে চাই। আমি আদিবা ম্যামকে বিয়ে করতে চাই। আমি অনেক দিন ধরেই ওকে পছন্দ করি, কিন্তু বলতে পারিনি।
আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আকাশের কথা শুনে ওর মা বাবা সোফা থেকে প্রায় ছিটকে পড়লেন। আকাশ যে হুট করে এমন কথা বলবে সেটা তারা স্বপ্নও ভাবেনি। ঠিক সেই মুহূর্তে আদিবা হুট করে অবাক হওয়ার এক নাটক শুরু করলো। কি আকাশ, তুমি এসব কি বলছো? আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছি। খালামণি, আমি তো ওকে শুধু পড়াতাম। ও যে আমাকে নিয়ে এমন কিছু ভাবছে সেটা তো আমি কল্পনাও করিনি। আকাশ, তুমি আমার সাথে পড়াশোনার বাইরে কোনো দিন এমন কথা বলনি। আজ হুট করে সবার সামনে কি বলছো এসব? আমার তো লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কি ভয়ঙ্কর অভিনয়! একটু আগে আমাকে হুমকি দিয়ে এখন ভাজা মাছটি উল্টে খেতে জানে না এমন ভাব করছে। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমি তো এখন ওর জালে পুরোপুরি আটকে গেছি। নিজের মায়ের সামনেও ও কিভাবে নিজেকে সাধু সাজাচ্ছে। আদিবা, মা তুমি কিছু মনে করো না। আকাশ যখন বলছে ও তোমাকে পছন্দ করে, তখন আমাদের হয়তো কিছু বলার নেই, কিন্তু তোমাদের মারা তো আপন দুই বোন। তাছাড়া তুমিও টিচার, এটা সমাজ কিভাবে দেখবে? পরদিন আদিবার বাসায় দুই পরিবার একসাথে বসলো। আদিবার মা আর বাবা এই প্রস্তাব শোনার পর রেগে আগুন হয়ে গেলেন। তারা কোনোভাবেই এটা মেনে নিতে পারছিলেন না। শোন বোন, তোর ছেলে পাগল হয়েছে বলে আমার মেয়েকেও পাগল হতে হবে? আদিবা ভার্সিটির টিচার আর আকাশ সেই ভার্সিটির স্টুডেন্ট। এটা কোনোদিনই সম্ভব? ছাত্র আর শিক্ষিকার বিয়ে সমাজ জানলে কি হবে? সবাই আমাদের মুখে চুনকালি দেবে। আকাশ আদিবার চেয়ে ছোট, এটা কোনোভাবেই মানা যায় না। মানুষ আমাদের ছিছি করবে। একদম ঠিক কথা। আদিবা একজন প্রতিষ্ঠিত মেয়ে, আমরা ওর জন্য বড় বড় পাত্র দেখছি, সেখানে আকাশের মতো একটা বেকার ছাত্রর সাথে ওর বিয়ে দেব? লোক বলবে আমার মেয়েটা পাগল হয়ে গেছে, না হয় ওর কোনো চরিত্রের সমস্যা আছে। ছি! আদিবা, তুই চুপ করে আছিস কেন? তুই কি এই বিয়েতে রাজি? আব্বু, আকাশ যখন সবার সামনে আমার নাম নিয়েছে, তখন আমি অন্য কোথাও বিয়ে করলে লোকে বলবে আমার সাথে ওর অবৈধ কোনো সম্পর্ক ছিল। তার চেয়ে আকাশ যখন আমাকে এত সম্মান দিচ্ছে, তখন আমি রাজি। ক্যারিয়ার তো বিয়ের পরেও করা যায়। আর আকাশ তো পর কেউ না, আমাদেরই ছেলে। আমি ওর ভালোবাসা অস্বীকার করতে পারছি না। বাহ, কি চমৎকার লজিক! আমাকে বাধ্য করে এখন নিজে সতী সাধ্যি সাজছে। আমার খালার খালু তো ওর এই মোলায়েম কথার পর আর কিছু বলতে পারছে না। কি ভয়ঙ্কর পরিকল্পনা ওর! আমাকেও অপরাধী বানালো, আবার নিজেও মহান হয়ে গেল। আদিবার এমন জেদ আর যুক্তির সামনে আদিবার বাবা মা চুপ হয়ে গেলেন। আদিবার মা দীর্ঘশ্বাস ফেলে বলেন, যখন মেয়ে নিজেই রাজি, তখন আর আমরা কি করব? কিন্তু এই বিয়েতে আমার মত নেই। শুধুমাত্র সম্মানের খাতিরে মেনে নিচ্ছি। আপনি জিতে গেলেন ম্যাম। নিজের আপন খালাকেও আপনি ঘোল খাইয়ে দিলেন। আপনাকে স্যালুট জানানো উচিত। আপনার মতো ধূর্ত মহিলা আমি আমার লাইফে দ্বিতীয়টি দেখিনি। জিতা তো এখনো বাকি আকাশ। বাসরাতে যখন তুই আমার হাতের মুঠোয় থাকবি, তখন বুঝবি আসল জিতা কাকে বলে। প্রস্তুত থাকিস। আমার অবসেশন তো তুই কেবল দেখতে শুরু করলি, শোনা। আকাশের মা আর আদিবার মা একে অপরকে জড়িয়ে ধরলেন। দুই বোন এখন বেআইন হতে চলেছেন, কিন্তু এর পেছনে যে কত বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে তা একমাত্র আকাশ আর আদিবাই জানে। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। দুই পরিবারের সম্মতিতে খুব ছোটখাটো আয়োজনেই বিয়ের কাজটা সম্পন্ন হলো। আকাশ একদম পাথরের মতো হয়ে সবকিছু মেনে নিচ্ছে। রাতে যখন বাসর ঘরে আকাশ ঢুকলো, দেখলো আদিবা লাল শাড়িতে কনে সেজে বিছানায় রাজরানীর মতো বসে আছে। দরজাটা ভালো করে লক করে দিয়ে আয় আকাশ। আজ থেকে তুই অফিসিয়ালি আমার। এই মুহূর্তটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি জানিস? এখন থেকে তুই শুধুই আমার ব্যক্তিগত সম্পত্তি। ভার্সিটির ওই রাগী ম্যাম এখন তোর ঘরে তোর বউ হয়ে বসে আছে। আপনি খুশি তো ম্যাম? থুরি, এখন তো আপনি আমার বউ। আপনার জেদ পূরণ হয়েছে। আমাকে খাঁচায় বন্দি করতে পেরেছেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ঘরে শুধু আমার শরীরটা থাকবে। আমার মন আর আত্মা সবসময় আপনাকে ঘৃণা করবে। আপনি জোর করে বিয়ে করতে পারেন, কিন্তু ভালোবাসা আদায় করতে পারবেন না। ভালোবাসা? ওটা সময়ের সাথে সাথে ঠিকই চলে আসবে। তুই ভাবছিস আমি তোকে খুব সহজে ছেড়ে দেব? একদমই না। তুই কাল সকালে ঘুম থেকে উঠে দেখবি তোর ফোনটা আমি রিসেট মেরে দিয়েছি। তোর ফোনের সব কন্ট্যাক্টস লিস্ট এখন আমার কাছে। বিশেষ করে রিয়ার নাম্বারটা আমি আজই ব্লক করে দেব, চিরকালের জন্য। আপনি এত জঘন্য কেন? ফোন কেন?
রিসেট করেছেন। আমার পার্সোনাল ডাটা, আমার পড়াশোনার অনেক কিছু ছিল ওখানে। আপনার এই অবসেশন আমাকে দম বন্ধ করে মেরে ফেলবে। আপনি কি চান না আমাদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক থাকুক? এভাবে টর্চার করে আপনি কি পাবেন? আমি তোকে পাবো, তোর পুরোটা সময় আমি পাবো। তুই এখন থেকে যেখানে যাবি আমাকে বলে যাবি। ভার্সিটিতে তুই আমার সাথেই যাবি আর আমার সাথেই আসবি। ক্লাসের ফাঁকে তুই কার সাথে কথা বললি না বললি তার সব খবর আমার কাছে থাকবে। তোকে আমি এক মুহূর্তের জন্য আমার চোখের আড়াল হতে দেব না। তুই হলি আমার নেশা আকাশ, আর নেশার জিনিসে কারো ভাগ আমি সহ্য করি না। কি ডেঞ্জারাস একটা মহিলা রে বাবা। বাসরাতে মানুষ ভালোবাসার কথা বলে, আর আপনি বলছেন আমাকে কন্ট্রোল করার কথা। আপনার মতো মেয়ের সাথে সংসার করা মানে হলো জ্যান্ত কবরে থাকা। আমি জানি না আমি কতদিন এই পাগলামি সহ্য করতে পারবো। আপনার এই রূপ দেখলে যে কেউ ভয় পালাবে। আকাশ সোফার দিকে পা বাড়াতেই আদিবা খপ করে ওর হাতটা ধরে ফেল। আদিবার চোখে তখন এক অদ্ভুত লাল আভা। সে এক ঝটকায় আকাশকে বিছানায় ফেলে দিল। পালানোর চেষ্টা করিস না আকাশ। আমি বলেছি না তুই আজ থেকে আমার খাঁচার পাখি। তুই সোফায় যাবি কোন সাহসে? এই বিছানায় আমার পাশে তোকে থাকতে হবে। তুই যদি ভালোই ভালোই না আসিস তবে আমি এক্ষুনি চিৎকার করে সবাইকে ডাকবো আর বলবো তুই আমার সাথে মারপিট করছিস। দেখবি তোর মা বাবা এসে তোকেই গালি দেবে। আপনি কি সারা জীবন এভাবেই আমাকে ব্ল্যাকমেইল করে যাবেন? আপনার কি নিজের উপর একটু ঘৃণা হয় না? আপনি তো সুন্দর, শিক্ষিত, আপনার তো অভাব ছিল না কোনো ভালো পাত্রের। কেন আমাকে নিয়ে এই নোংরা খেলা খেলছেন? আপনি কি বোঝেন না আমি আপনাকে শিক্ষক হিসেবে কত সম্মান করতাম? কারণ আমি তোকে ভালোবাসি আকাশ। তোর এই অবাধ্যতা, তোর এই রাগ সবকিছুই আমাকে টানে। তুই যখন আমাকে ভয় পাস তখন আমার খুব আনন্দ হয়। আমি চাই তুই আমার ভয়ে কাঁপবি আর আমার পায়ে পড়ে থাকবি। এটাই আদিবা সুলতানার ভালোবাসা। এখন চুপচাপ শুয়ে পড়, না হলে রাতটা তোর জন্য আরো কঠিন হয়ে উঠবে। কি ভয়ঙ্কর এক রাতের শুরু হলো আমার জীবনে। যে ম্যামকে আমি সম্মান করতাম সে এখন আমার গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই ডাইনিটার থেকে আমি কোনো দিন মুক্তি পাবো কি না জানি না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, আদিবা আমাকে স্রেফ ধ্বংস করে দিতে চায় ওর পাগলামি দিয়ে। নিজের মা বাবাকেও ছাড়লো না মিথ্যে বলতে। আদিবা আকাশের গায়ের উপর এলিয়ে পড়ল আর ওর কানে ফিসফিস করে বলতে লাগলো কিভাবে সে আগামী দিনগুলোতে আকাশকে নিজের হাতের পুতুল বানিয়ে রাখবে। আকাশ শুধু অন্ধকারের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। বিয়ের পর কয়েকটা দিন কেটে গেছে। আকাশের দিনগুলো এখন আদিবার করা শাসনের নিচে কাটে, কিন্তু আকাশের মাথায় সারাক্ষণ একটা চিন্তায় ঘোরে। এই ভিডিওগুলো, আদিবার ফোনে রাখা ওই সাজানো ভিডিওগুলো ডিলিট করতে না পারলেও ও কোনোদিন এই খাঁচা থেকে বের হতে পারবে না। তাই ও সারাক্ষণ সুযোগ খোঁজে কখন আদিবার ফোনটা হাতানো যায়। ম্যাম, আপনার ফোনটা একটু দেবেন? আমার ফোনে চার্জ নেই। আম্মুকে একটা ফোন দিতাম, আসলে খুব জরুরি কথা ছিল তো, তাই ভাবলাম আপনার ফোনটা দিয়ে কাজ চালাই। ফোন দিয়ে কি করবি আকাশ? তোর আম্মু তো পাশের রুমেই আছে, আর এখন তো আমি তোর বউ। এখনো ম্যাম ডাকছিস কেন? এখন থেকে আমাকে জান বলে ডাকবি। নে ফোন নে, কিন্তু মনে রাখিস আমার ফোনে এমন কিছু সিকিউরিটি আছে যা তুই কল্পনাও করতে পারবি না। বেশি চালাকি করিস না আবার। জান? হ্যাঁ, ওই আর কি। আমি জাস্ট একটা কল করব। আপনি বরং একটু কিচেনে যান না ম্যাম। থুরি যান, আম্মু মনে হয় আপনাকে ডাকছে। আমি কলটা সেরে ফোনটা আপনার ড্রেসিং টেবিলে রেখে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আদিবা মুচকি হেসে কিচেনের দিকে যেতেই আকাশ জানালার পাশে গিয়ে দ্রুত ফোনের গ্যালারি চেক করতে শুরু করলো, কিন্তু পাসওয়ার্ড খুলতেই ওর ঘাম ছুটে গেল। হুট করেই পেছন থেকে আদিবা এসে ওর ঘাড়ের উপর হাত রাখলো, আর আকাশ চমকে উঠে ফোনটা প্রায় ফেলেই দিয়েছিল। কি হলো আকাশ? আম্মুকে কল করা হলো নাকি গ্যালারিতে আমার কোনো ব্যক্তিগত ছবি খুঁজছিলি? পাসওয়ার্ড কি তোর জানা আছে নাকি আমি লকটা খুলে দিব? কি বলিস? আরে না না, আমি আসলে আম্মুকে ফোন করতে গিয়ে ফোনের ক্যামেরাটা চেক করছিলাম। নতুন মডেল তো, তাই ভাবলাম একটু দেখি কেমন ছবি ওঠে। আপনি হুট করে এভাবে পেছনে এসে দাঁড়ালেন কেন? আমি তো ভয় পেয়ে একাকার হয়ে গেছি। ভয় পেয়েছিস নাকি চোর ধরা পড়ার ভয়ে বুক ধকধক করছে? শোন আকাশ, আমি তোর ম্যাম ছিলাম। ছাত্ররা কখন কোন চশমা পরে,
কোন দিকে তাকায় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। ফোনটা দে, আর ওই ভিডিও ডিলিট করার ভূত মাথা থেকে নামিয়ে ফেল। ওগুলো আমার কাছে শুধু ফোনে না, ড্রাইভার ক্লাউডেও সেভ করা আছে। তুই ডিলিট করলেই ওগুলো মুছে যাবে না। কি ডেঞ্জারাস মহিলা! আমি ভাবলাম ও কিচেনে গেছে, আর ও দরজার আড়ালে দাঁড়িয়ে আমার নাটক দেখছিল। আমাকে তো পুরো হাতে নাতে ধরে ফেললো। এখন এই বোকা হাসি দেওয়া ছাড়া আর কোনো পথ নেই। হাসতে হাসতে মুখ ব্যথা হয়ে গেল আমার, কিন্তু ভেতরে তো ভয় কাঁপছি। সেদিন রাতে আদিবা যখন বাথরুমে গেল, আকাশ আবার সুযোগ খুঁজতে লাগলো। সে দেখলো আদিবা ফোনটা বালিশের নিচে রেখে গেছে। আকাশ খুব সাবধানে ফোনটা হাতে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে আদিবার আঙুল ছোঁয়ানোর জন্য বাথরুমের দরজার কাছে গিয়ে ওত পেতে রইল। তুই এখানে কি করছিস আকাশ? বাথরুমের দরজার সামনে আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করছিস বুঝি? ওরে আমার চোর সোনা রে, তুই কি ভেবেছিস আমি এতই কাঁচা কাজ করি যে তুই এই সুযোগে আমার ফোন আনলক করে ফেলবি? আমি সব বুঝতে পারি। তুই কখন কি ভাবছিস? না মানে, আমি আসলে দেখছিলাম বাথরুমের বাইরে কোনো আরশোলা আছে কিনা। আপনি তো আবার আরশোলা ভয় পান, তাই ভাবলাম আপনার বডিগার্ড হিসেবে একটু চেক করি। এই যে দেখুন, আপনার ফোনটা বিছানায় এলোমেলো পড়েছিল, তাই আমি জাস্ট তুলে রাখছিলাম। বিশ্বাস করুন, আর কিছু না। আরশোলা? তোর এই বোকা বোকা হাসি আর নড়াচড়া দেখে আমি আমার খুব মাঝে মাঝে খুব মায়া হয় আকাশ। তুই যে এত বড় বড় চুরির প্ল্যান করিস আর ধরা খাওয়ার পর এমন বাচ্চা সেজে যাস, এটা দেখে আমি মনে মনে হাসি। আয় ফোনটা দে আর চুপচাপ শুয়ে পড়। কাল সকালে আমাদের আবার একসাথে ভার্সিটিতে যেতে হবে। আপনি হাসছেন, আমার তো কান্না পাচ্ছে। আমার জীবনটা কি এইভাবেই চোর পুলিশ খেলায় কাটবে? আপনার ওই ভিডিওগুলো আমি একদিন ডিলিট করবই, দেখে নেবেন। আপনি যতই পাহারা দেন না কেন, আকাশ কোনো দিন হার মানবে না। আপনি আমাকে আটকে রাখতে পারবেন, কিন্তু আমার বুদ্ধি তো আর আটকে রাখতে পারবেন না। হার মানার কথা পরে ভাবিস, এখন আমার পাশে এসে বস। তুই যতবার ধরা পড়বি ততবার আমি তোর উপর মায়া বাড়বে, আর তোকে আরো বেশি করে নিজের কাছে জাপটে ধরবো। তোর এই বাচ্চা সুলভ আচরণ কিন্তু আমাকে আরো বেশি আসক্ত করছে তোর প্রতি। তুই জানিস না আকাশ, তোকে যত রাগাই তার চেয়ে বেশি তোকে নিজের করে পেতে ইচ্ছে করে। আপনি তো দেখি দিনের বেলা বাঘিনী আর রাতের বেলা আরও ভয়ঙ্কর। আপনার এই অদ্ভুত ভালোবাসা আমি কোনোভাবেই নিতে পারছি না। দয়া করে আমাকে একটু শান্তি দিন। আমি জাস্ট নর্মাল একটা লাইফ চাই, যেখানে কোনো ব্ল্যাকমেইল থাকবে না। শান্তি তো পাবি, আমার কাছে থাকলেই শান্তি পাবি। আর হ্যাঁ, কাল থেকে ভার্সিটিতে অন্য কোনো মেয়ের সাথে যদি চোখের পলকও ফেলিস, তবে বাসায় এসে তোর সব টেকনিক বের করে ফেলবো। এখন ঘুমা, গুড নাইট আমার চোর হাজবেন্ড। কাল কিন্তু অনেক কাজ আছে। কি যন্ত্রণায় পড়লাম! এই রাগী ম্যামটা তো দেখি দিনে দিনে আরও বেশি জেদি হয়ে যাচ্ছে। ওর এই খুনি চাহনি আর ন্যাকামি থেকে বাঁচতে হলে আমাকে আরও বড় কোনো চাল চালতে হবে। কিন্তু এখন আপাতত এই বোকা হাসিটাই আমার একমাত্র অস্ত্র। ও যে কখন কি করে বসবে আমি ভেবেই কুল পাচ্ছি না। আদিবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে চিরুনি চালাতে চালাতে ড্রেসিং টেবিলের আয়নায় আকাশের বিবশ মুখটা দেখলো আর মনে মনে হাসলো। সে জানে আকাশ এখনো তাকে আপন ভাবছে না বা ভয় পাচ্ছে, কিন্তু সে এটা নিশ্চিত করবে যেন আকাশ কোনোদিন তাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনা করতে না পারে। বিয়ের কয়েকদিন পরই আজ প্রথম আকাশ আর আদিবা একসাথে ভার্সিটির গেটে এসে নামলো। রিক্সা থেকে নেমে আকাশ চোরদের মতো এদিক ওদিক তাকাতে লাগলো, যাতে চেনা কেউ ওদের একসাথে দেখে না ফেলে। সে দ্রুত পা চালিয়ে আদিবার থেকে বেশ অনেকটা দূরত্ব তৈরি করে ফেলল। ম্যাম, একটা কথা পরিষ্কার শুনে রাখুন। ভার্সিটির ভেতরে কেউ যেন বিন্দুমাত্র টের না পায় যে আপনি আমার স্ত্রী বা আমাদের বিয়ে হয়েছে। যদি কেউ কোনোভাবে এটা জানতে পারে তবে আমার মান সম্মান বলে কিছু থাকবে না। আর যদি তেমন কিছু ঘটে তবে আমি আজই শেষবারের মতো ভার্সিটিতে আসলাম, কাল থেকে আর আসবো না। তোর সাহসের তো বলি হারি। তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস আকাশ? নিজের বউয়ের পরিচয় দিতে তোর লজ্জা লাগে না? নিজের বউয়ের পরিচয় দিতে তোর লজ্জা লাগে? আমার মতো একটা সুন্দরী আর স্মার্ট বউ পাওয়া তো তোর 7 জন্মের ভাগ্য। তুই কি চাস না সবাই জানুক যে এই রাগে ম্যাম এখন তোর ঘরের বউ? আপনার
রূপ বা পরিচয় নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আপনি আমার চেয়ে বয়সে বড়, তার উপর আপনি আমার টিচার। এই অসম্মানের বোঝা নিয়ে আমি সবার সামনে মুখ দেখাতে পারবো না। আমি যা বলছি সেটা মনে রাখবেন। ভেতরে আমরা শুধুই টিচার আর স্টুডেন্ট, এর বাইরে কোনো কথা হবে না। ওরে আমার ইজ্জতওয়ালি স্বামী রে, তুই বললি আর আমি মেনে নিলাম। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো তোর কথা রাখলাম, কিন্তু মনে রাখিস আড়ালে কিন্তু আমি কোনো ম্যাম না, আমি তোর জান। এখন চল ভেতরে, দেরি হয়ে যাচ্ছে। দুজন আলাদা আলাদাভাবে ভার্সিটির ভেতরে ঢুকলো। আকাশ ক্যান্টিনের সামনে যেতেই ওর ক্লোজ ফ্রেন্ড শুভ আর রাব্বি ওকে চেকে ধরলো। অনেকদিন পর আকাশকে দেখে ওরা খুশিতে আটখানা। রে আকাশ, তুই তো পুরাই গায়েব হয়ে গিয়েছিলি রে। বিয়ে করলি অথচ আমাদের একটা খবর পর্যন্ত দিলি না। আদিবা ম্যাম কি তোকে বাসায় 24 ঘন্টায় আটকে রেখে পড়াতো নাকি? তুই তো দেখি একদম শুকিয়ে গেছিস। আরে আকাশকে দেখে তো মনে হচ্ছে খুব সুখে আছে। ম্যাম কি তোকে আদরে আদরে একদম কাবু করে ফেলেছে নাকি রে? তোকে কেন জানি খুব মনমরা লাগছে। ভাবি কি খুব বেশি শাসন করে আমাদের, একটু বল না শুনি। শুভ, রাব্বি, তোরা কি শুরু করলি? তোদের এই ফালতু জোকসগুলো বন্ধ করবি? বিয়ের কথা বাদ দে, এমনিতে মেজাজটা খুব তেতে আছে। তোরা এখানে থাক আর আড্ডা দে। আমি ক্লাসরুমের দিকে চলে গেলাম। কখন কোন স্যার চলে আসে তার ঠিক নেই। তোদের ফালতু কথা শোনার সময় আমার নেই। শুভ আর রাব্বি হাসাহাসি করছে আর আকাশকে নিয়ে একের পর এক জোকস বানাচ্ছে। আকাশ কোনো মতে ওদের হাত থেকে বেঁচে ক্লাসের দিকে হাঁটা দিল, কিন্তু করিডোর দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা হাত ওকে হ্যাঁচকা টানে পাশের একটা ফাঁকা ক্লাসরুমের ভিতর নিয়ে গেল আর সপাটে দরজা বন্ধ করে দিল। আকাশ ভয় পেয়ে তাকিয়ে দেখে আদিবা দাঁত বের করে হাসছে। ম্যাম, আবার শুরু করলেন? এটা ভার্সিটি, কেউ দেখে ফেললে কি হবে একবার ভেবেছেন? বাইরে তো কথা দিলেন পরিচয় গোপন রাখবেন, এখন আবার আমাকে এখানে কেন টেনে আনলেন? দয়া করে আমাকে ছাড়ুন, সবাই বাইরে ঘুরছে। বাইরে না, পরিচয় গোপন রাখবো বলেছি। ভেতরে তো কোনো বাধা নেই। ক্লাসে যাওয়ার আগে তোকে একটু আদর না করলে আমার দিনটাই মাটি হয়ে যায়। আকাশ, তুই শুভ আর রাব্বির সাথে অত হাসাহাসি কেন করছিলি? আমি কিন্তু করিডোর দিয়ে যাওয়ার সময় জানলা দিয়ে সব দেখেছি। তুই কি চাস আমি সবার সামনে গিয়ে তোর হাত ধরে টান দিই? আপনি পুরো পাগল হয়ে গেছেন। আমি বন্ধুদের সাথে কথা বলছিলাম, হাসাহাসি করিনি। দয়া করে আমাকে ছাড়ুন, ক্লাস শুরু হয়ে যাবে। আপনার এই রোমান্টিক অত্যাচার আমি আর নিতে পারছি না। আপনি টিচার হয়ে এসব কি করছেন? ছাড়বো এত সহজে? আগে একটা কিস দে, তারপর ছাড়বো। তুই আমার স্বামী, আমি যেখানে খুশি তোকে কিস করতে পারি। কেউ দেখলে দেখবে, আমার তাতে কিছু যায় আসে না। বরং সবাই জানলে তোর বন্ধুদের মুখগুলো দেখার মতো হবে যে তাদের ম্যাম কার সাথে প্রেম করছে। আদিবা কোনো কথা না শুনে জোর করে আকাশের ঠোঁটে ঠোঁট চেপে ধরল। আকাশ বাঁচার চেষ্টা করেও আদিবার শক্তির কাছে হার মানল। আদিবা যেন আজ আর বেশি বেপরোয়া আর উগ্র হয়ে উঠেছে। কিছুক্ষণ পর সে আকাশকে ছেড়ে দিয়ে চোখ টিপে হাসল। এখন যা ক্লাসে, আর একটু পর আমার কেবিনে আসবি। একটা ফাইল দরকার, এই বাহানায় মনে থাকে যেন। দেরি করলে কিন্তু আমি নিজেই ক্লাসের ভেতরে ঢুকে তোকে সবার সামনে থেকে টেনে বের করে নিয়ে আসব। আমার কথা না শুনলে কিন্তু তোর ওই গোপন বিয়ের কথা আমি এখনই মাইকে অ্যানাউন্স করে দেব। কি যন্ত্রণায় পড়লাম। বাড়িতে এক অত্যাচার, এখানে এসে আরেক নাটক। এই মেয়ে তো আমাকে জ্যান্ত কবর দেবে। ওর এই চোখ মারা আর সুযোগ পেলেই ফাঁকা ক্লাসরুমে টেনে নিয়ে যাওয়ার স্বভাবটা আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। কি ডেঞ্জারাস এক মহিলার পাল্লায় পড়লাম রে বাবা। আকাশ ক্লাসে গিয়ে বসেছে মাত্র হঠাৎ দেখলো আদিবা ক্লাসের সামনে দিয়ে যাওয়ার সময় সবার আড়ালে ওকে একটা আঙ্গুল দিয়ে ইশারা করলো আর খুব দুষ্টামির ভঙ্গিতে চোখ টিপ মারল। আকাশ ভয়ে এদিক ওদিক তাকালো যে শুভ বা রাব্বি দেখে ফেলো কিনা। ও বুঝতে পারলো আদিবা ম্যামের এই মিষ্টি অত্যাচার আর ব্ল্যাকমেল থেকে ওর কোনো মুক্তি নেই। ভার্সিটি ক্লাস শেষ করে আকাশ হাঁপ ছেড়ে বাঁচল। আজ সারাটা দিন আদিবা ওকে যেভাবে নাজেহাল করেছে তাতে ওর শরীর মন দুটাই বিষিয়ে আছে। ও দ্রুত পার্কিং এরিয়ায় গিয়ে নিজের বাইকটা স্টার্ট দিল যাতে আদিবা আবার নতুন কোনো ঝামেলা পাকানোর আগে ও সটকে পড়তে পারে।
যাক বাবা, আজ মনে হয় রক্ষা পেলাম। এই ডাইনিটা আসার আগেই বাইকটা টান দিতে হবে। কাল থেকে একদম সাবধানে থাকতে হবে, না হলে ও যেভাবে সবার সামনে চোখ মারছে বা সুযোগ পেলেই ফাঁকা রুমে টেনে নিয়ে যাচ্ছে, যে কোনো সময় ধরা খেয়ে যাব। তাড়াতাড়ি পালাই এখান থেকে। আকাশ বাইকটা ঘুরিয়ে গেটের দিকে এগোতেই হুট করে আড়াল থেকে আদিবা ছিটকে বেরিয়ে এলো এবং এক লাফে আকাশের বাইকের পিছনে চিটে জাকিয়ে বসলো। আকাশ তো ভয় আর অবাক হয়ে ব্রেক কষে বাইক থামিয়ে দিল। ম্যাম, আপনি এখানে কোথা থেকে আসলেন? আর এভাবে আমার বাইকের পেছনে হুট করে বসে পড়লেন কেন? নামুন বলছি। গেটের সামনে স্টুডেন্ট আর গার্ডরা আছে। সবাই দেখলে কি ভাববে সেটা একবারও ভেবেছেন? আমার মান সম্মানটা কি আপনি রাস্তার ধুলোয় মিশিয়ে দেবেন? যে ভাবার ভাবুক, আমি ওসবের তোয়াক্কা করি না। তুই দ্রুত বাইক টান দে আকাশ, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি তোর জন্য কতক্ষণ ধরে এই রোদে দাঁড়িয়ে আছি তুই জানিস। এখন কথা না বাড়িয়ে দ্রুত চল, আমাকে বাসায় নামিয়ে দিবি। কেন আপনি এমনটা করছেন? আপনার তো নিজের গাড়ি আছে, আপনি সেটাই জান না? এভাবে আমার বাইকে চেপে বসলে মানুষ কেলেঙ্কারি ছড়াবে। আমি আপনাকে নিতে পারবো না। দয়া করে নামুন। কেউ দেখে ফেললে কাল থেকে আমার ভার্সিটি আসা বন্ধ হয়ে যাবে। লোকে বলবে ছাত্রের সাথে টিচারের কিসের এত মাখামাখি। তুই কি চাস আমি এখনই সবার সামনে তোকে কিস করি? বাইক না চালালে কিন্তু আমি সবার সামনেই তাই করব। আমি তোর বউ, আমি যেখানে খুশি তোর সাথে বসতে পারি। এখন চল, না হলে কিন্তু আমি চিৎকার করে বলবো তুই আমাকে ইফটিজিং করছিস। তখন দেখবি পাবলিক তোকে কেমন ধুলাই দেয়। আপনি আসলে গিয়ে একটা পাগল। আপনার সাথে তর্কে পারা মানে নিজের কপালে কুড়াল মারা। আপনার এই জেদ আমাকে একদিন পাগল করে ছাড়বে। ঠিক আছে, চলছি, কিন্তু দয়া করে আমায় এইভাবে জড়িয়ে ধরবেন না। একটু দূরত্ব বজায় রাখুন, অন্তত গেটটা পার হওয়া পর্যন্ত। কি যন্ত্রণায় যে পড়লাম আমি। আকাশ কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে বাইকটা চালিয়ে ভার্সিটির মেন গেটের দিকে এগিয়ে গেল। ও মনে মনে প্রার্থনা করছিল যেন কেউ চেনা মানুষ ওর সামনে না পড়ে। কিন্তু ওর কপালটাই খারাপ, গেটের ঠিক পাশে রিয়া ওর বান্ধবীর সাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিল। সর্বনাশ, গেটের কাছে তো রিয়া দাঁড়িয়ে আছে। আদিবা ম্যাম যেভাবে আমাকে একদম জাপটে ধরে বসে আছে, রিয়া দেখলে তো নির্ঘাত ভুল বুঝবে। ও খোদা, আমাকে বাঁচাও। এখন যদি বাইক থামাই তবে আরও বিপদ। আমাকে স্পিড বাড়িয়ে বেরিয়ে যেতে হবে। আকাশ স্পিড বাড়িয়ে গেট পার হয়ে গেল, কিন্তু যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। আদিবা ইচ্ছে করে আকাশের পিঠে মুখ ঘষছিল আর দুহাত ওর কোমরে জড়িয়ে ধরেছিল। দূর থেকে রিয়া আর মিতু একদম স্পষ্ট সেটা দেখে ফেল। মিতু, ওটা আকাশ না? ওর বাইকের পেছনে ওটা কে বসে আছে? দেখতে তো একদম আবিদা ম্যামের মতো লাগছে। ম্যাম ওকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? হ্যাঁ রে রিয়া, ওটা তো আদিবা ম্যামই, কিন্তু ম্যাম এভাবে আকাশকে জড়িয়ে ধরে বাইকে বসে আছে কেন? ম্যাম তো ক্লাসে কাউকে ছাড় দেয় না, আর এখন আকাশের কোমর ধরে বসে হাওয়া খাচ্ছে। এটা তো বিশ্বাসই হচ্ছে না। আকাশকে কি ম্যাম কোনোভাবে জোর করছে? কিন্তু আকাশ তো বেশ দ্রুত বাইক চালিয়ে চলে গেল। আদিবা ম্যাম আর আকাশের মধ্যে নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার চলছে যা আমরা জানি না। আকাশ আমাকে কাল পর্যন্ত কত নরম করে কথা বললো, আর আজ ম্যামকে নিয়ে ঘুরছে। আমি এটা ভাবতেই পারছি না। রিয়া এক দৃষ্টিতে আকাশের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। ওর চোখ দুটো ছলছল করে উঠল অপমানে আর কষ্টে। আকাশ ভাবতে পারেনি ওর এই গোপন বিয়েটা আজ রিয়ার চোখে এভাবে ধরা পড়ে যাবে। কি রে আকাশ, এত ঘামছিস কেন? আমি তোকে কামড়ে দিচ্ছি নাকি? শান্ত হয়ে বাইক চালা। আমার খুব ভালো লাগছে তোর সাথে এইভাবে ঘুরতে। রোজ এখন থেকে আমরা এইভাবেই একসাথে আসবো আর যাব। তুই যাবি আমার বাইকে আর আমি থাকবো তোর পিছে। ম্যাম প্লিজ, বাসায় গিয়ে যত খুশি শখ মেটান, রাস্তায় অন্তত আমাকে শান্তিতে থাকতে দিন। আমি নিশ্চিত গেটের কাছে রিয়া আমাদের দেখে ফেলেছে। আমার বুকটা কেন জানি খুব কাঁপছে। আপনি আমার জীবনটা সত্যি শেষ করে দিচ্ছেন। আপনি কি খুশি এখন? আমি তো সবসময় খুশি সোনা। রিয়া দেখেছে তো কি হয়েছে? ও দেখলেই তো ভালো। ওর অন্তত বোঝা উচিত তুই কার দখলে আছিস। এখন একটু জোরে বাইক চালা, বাতাসটা গায়ে লাগাতে দে।
আমার অবসেশন তো তুই কেবল দেখতে শুরু করলি। আদিবা আকাশের পিঠে মুখ গুজে দিয়ে একটা রহস্যময় হাসি দিল। সে আসলে ইচ্ছে করে এভাবে বসেছিল যাতে রিয়া সবটা দেখে ফেলে এবং আকাশের থেকে দূরে সরে যায়। আদিবার পরিকল্পনা একদম ষোলোয়ানা সফল হলো। ভার্সিটির শেষ ভয়ঙ্কর অস্বস্তি আর রিয়া সেই অবাক চাহনি পেছনে ফেলে আকাশ যখন বাসে ফিরল, ওর বুকের ভেতরটা তখনও ভয়ে ধকধক করছিল। কিন্তু বাসে ঢোকার পরই যা দেখলো তাতে ওর মাথা ঘুরে গেল। আদিবা ওর আগেই রুমে পৌঁছে গেল এবং চোখের পলকে নিজেকে বদলে ফেলেছে। খালামণি, এই যে আপনার জন্য চা নিয়ে আসছি, আপনি একদম নড়বেন না, আমি তো আছি। আকাশের আসার সময় হয়ে গেছে, আমি ওর জন্য গরম গরম নাস্তাও রেডি করে রেখেছি। আপনি একদম চিন্তা করবেন না, সব কাজ আমি সামলে নেব। আহ আদিবা মা, তুই কত লক্ষ্মী একটা মেয়ে। সারাদিন ভার্সিটিতে ক্লাস নিলি, তারপর বাসায় এসে বিশ্রাম না নিয়ে আমার কাজে হাত দিলি। আকাশটা যে কি ভাগ্য করে তোকে পেয়েছে। ও তো ইদানিং কেমন যেন খিটখিটে হয়ে যাচ্ছে। তুই ওকে একটু আদর দিয়ে শান্ত রাখিস মা। আমার নিজের ছেলের চেয়েও তোকে বেশি আপন মনে হয়। এটা কি দেখছি আমি? এই মেয়ে কি কোনো জাদু জানে? একটু আগে যে রাস্তার মাঝখানে আমাকে ব্ল্যাকমেইল করছিল আর বাইকে জাকিয়ে বসেছিল, সে এখন একদম শান্ত শিষ্ট, ভাজা মাছটি উল্টে খেতে না জানা সতী সাধ্যী বউ সেজে বসে আছে। এর আসল রূপ কোনটা আমি তো ভেবেই কুল পাচ্ছি না। এর অভিনয় দেখলে যে কেউ ধোঁকা খাবে। আকাশ অবাক হয়ে ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে আদিবার ন্যাকামি দেখছিল। আদিবা ওকে দেখে এমন একটা চাহনি দিল যেটা সে পৃথিবীর সবচেয়ে ভদ্র আর দয়াময়ী মানুষ। ও খুব শান্ত পায়ে আকাশের কাছে এগিয়ে এলো এবং তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। আরে আকাশ, তুমি এসে গেছো? খুব টায়ার্ড লাগছে নিশ্চয়ই। এই নাও জল খাও, আমি তোমার কাপড় বের করে রেখেছি, যাও ফ্রেশ হয়ে নাও। আম্মু বলছিলেন তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না। আমি আজ তোমার সব প্রিয় খাবার নিজ হাতে রান্না করেছি। রাগ কমিয়ে তাড়াতাড়ি এসো কিন্তু। আপনি এই অভিনয়টা এত নিখুঁতভাবে করেন কিভাবে? আপনার কি কোনো লজ্জা শরম নেই? একটু আগে ভার্সিটি গেটে যা করলেন, আর এখন আমাদের মায়ের সামনে যা করছেন, এই দুই আদিবার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনি তো আমাকে পুরোপুরি কনফিউজড করে দিচ্ছেন। লজ্জা দিয়ে কি হবে সোনা? তোর আম্মুর কাছে আমি আদর্শ পুত্রবধূ, আর তোর কাছে আমি তোর সেই রাগী ম্যাম যে তোকে জালে আটকে রেখেছে। তুই যে কত কনফিউজড হবি আমার তত মজা লাগবে। এখন বেশি কথা না বলে ফ্রেশ হতে যা, না হলে আম্মুর সামনে তোকে আদর করতে শুরু করব। তখন আবার বলিস না যে আমি সবার সামনে ন্যাকামি করছি। আপনি একটা আস্ত জাদুকরী। সবার সামনে আপনি কত শান্ত, কত নম্র, অথচ আড়ালে গেলেই আপনার আসল রূপ বেরিয়ে পড়ে। আপনি কি চান না আমি আপনাকে একটু সম্মান করি? এই দ্বিমুখী স্বভাব দিয়ে আপনি কতদিন চালাবেন? আমি তো মাঝে মাঝে ভাবি আমি কি কোনো মানুষের সাথে ঘর করছি নাকি কোনো সাইকোর সাথে। আপনার এই রূপ পরিবর্তন দেখে আমার গা রিডি করছে। আদিবা মুচকি হেসে আকাশের মায়ের দিকে তাকিয়ে বলল, একটু চড়িয়ে কথা বলতে শুরু করলো যাতে সবাই শুনতে পায় এবং আকাশকে অপরাধী বানানো যায়। খালামণি দেখছেন, আপনার ছেলে বাসায় এসে আমার উপর রাগ করছে। আমি নাকি ওকে খুব বেশি শাসন করি। আমি তোর পড়াশোনার ভালোর জন্যই বলি। আকাশ, তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? এই যে তোমার জন্য এত কিছু করছি, এটা কি শুধু আমার দায়িত্ব? তুমি আম্মুর সামনেই আমাকে বকা দিচ্ছ। আকাশ, তুই আদিবার সাথে আবার খারাপ ব্যবহার করছিস। ও কত নরম একটা মেয়ে, কত যত্ন নিচ্ছে তোর। তুই তো ওর যোগ্যই না। আদিবা মা, তুই ওর কথায় কান দিস না। ও একটু পাগল আছে। তুই বরং ওকে নিয়ে রুমে যা, দুজনে একটু কথা বল, দেখবি সব ঠিক হয়ে যাবে। আম্মু, তুমি ওর ন্যাকামি ধরতে পারছো না। ও একটা বিশাল মাপের অভিনেতা। ও বাইরে আমার সাথে কি জঘন্য ব্যবহার করে সেটা যদি তুমি একবার দেখতে। এই যে এখনো মাথা নিচু করে ন্যাকামি করছে, এটা ওর আসল রূপ না। ও আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, আর তুমি ওকে সাপোর্ট দিচ্ছ। খালামণি থাক না, ও হয়তো পড়াশোনার চাপে একটু খিটখিটে হয়ে গেছে, আমি কিছু মনে করিনি। আকাশ চলো, রুমে চলো, আমি তোমাকে একটু মাথা টিপে দিই, দেখবে সব ক্লান্তি চলে যাবে।
তুমি তো আমার রাজা, তোমার সেবা করা তো আমারই কাজ। চলো তো দেখি। আদিবা আকাশের হাত ধরে একরকম টেনে হিসড়ে রুমে নিয়ে গেল। রুমের দরজা বন্ধ করতেই আদিবার সেই শান্ত চোখের চাহনি মুহূর্তে বদলে গিয়ে ভয়ঙ্কর হয়ে উঠল। ও সজোরে আকাশকে দরজার সাথে চেপে ধরল এবং তার চোখে চোখ রাখলো। কিরে, আম্মুর কাছে খুব বিচার দিচ্ছিলি? দেখলি তো আম্মু আমাকে কতটা বিশ্বাস করে। তুই যতবার আমার বিরুদ্ধে বলতে যাবি আম্মু ততবার তোকে বকা দিবে। এখন বল, ভার্সিটির গেটে আমাকে বাইকে নিতে আসতে লজ্জা লাগছিল না? এখন এই রুমে আমি তোর সাথে যা ইচ্ছা তাই করব। কেউ তোকে বাঁচাতে আসবে না, তুই শুধুই আমার কবজায়। আপনি সত্যিই ভয়ানক। বাইরে একরকম, ভেতরে একরকম। এই যে আপনার দুইটা রূপ, এটা দেখে আমার মাঝে মাঝে খুব ঘৃণা হয়। আমি বুঝতে পারছি না আমি কোন আদিবাকে চিনি, সেই রাগী ম্যামকে নাকি এই ন্যাকাবাজ বউকে। আপনি তো আমাকে পুরোপুরি পাগল বানিয়ে ছাড়বেন। আপনার এই দ্বিমুখী চরিত্র সহ্য করা আমার সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তুই আমার পাগল হলেই তো আমার লাভ আকাশ। পাগল হয়ে তুই শুধু আমার পায়ের কাছে পড়ে থাকবি। তোর এই কনফিউশন আমি খুব এনজয় করি। এখন চুপচাপ বস, আমি তোকে খাইয়ে দেবো। আর শোন, কাল কিন্তু রিয়ার সাথে দেখা করার চিন্তা মাথাতেও আনবি না। ওর চোখের জল দেখার পর নিশ্চয়ই তোর খুব মায়া হচ্ছে, কিন্তু মনে রাখিস ওই জল আগুনের মতো তোকে জ্বালিয়ে দিবে যদি তুই আর একবার ওর কাছে যাস। আকাশ বিছানায় ধপ করে বসে পড়ল। সে বুঝতে পারছে আদিবার এই দুমুখী চরিত্রের সাথে পাল্লা দেওয়ার তার পক্ষে সম্ভব নয়। আদিবা আবার সেই শান্ত আর মিষ্টি চেহারায় ফিরে গিয়ে খাবারের প্লেট হাতে নিয়ে আকাশের সামনেই বসলো, যেন একটু আগেও কিছু ঘটেনি। বিয়ের পর থেকে আদিবা সবসময় আকাশকে শাসন আর ব্ল্যাকমেল করে নিজের কবজায় রাখতে চেয়েছে, কিন্তু আজ আদিবার মনে এক অদ্ভুত পরিবর্তন এসেছে। সে আজ আকাশকে কোনো হুমকি দিতে চায় না, বরং এক বুক ভালোবাসা নিয়ে ওর কাছে আসতে চায়। রাতের নিরিবিলিতে আদিবা নীল রঙের একটা শাড়ি পরে আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশ, অনেকক্ষণ ধরে তো বই নিয়ে বসে আছিস, এখন তো পড়াশোনা বন্ধ কর। আজ চারটা দেখেছিস কত সুন্দর। আয় না, আজ আমরা সব ঝগড়া ভুলে একটু গল্প করি। আমি কি তোর পাশে একটু বসতে পারি? তোকে আজ খুব শান্ত লাগছে। ম্যাম, আপনি আবার কি নতুন নাটক শুরু করলেন? নীল শাড়ি পরে এসে মায়া দেখানোর চেষ্টা করছেন? আপনি পাশে বসলে আমার পড়াশোনার ব্যাঘাত ঘটে। দয়া করে ডিস্টার্ব করবেন না, আমাকে আমার মতো থাকতে দিন। আপনার ন্যাকামি দেখার মোড আমার নেই। তুই বারবার কেন আমাকে ম্যাম ডাকছিস? আমি তো এখন তোর বউ। আমি কি সত্যি এতটাই খারাপ যে তুই আমাকে এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছিস না? আমি জানি আমি শুরুতে তোর সাথে কঠোর ছিলাম, কিন্তু এটা তোকে পাওয়ার জেদ ছিল। আজ আমি সত্যিই খুব মন থেকে তোর কাছে এসেছি আকাশ। একটু তাকা না আমার দিকে। তাকালে কি হবে? আপনার ওই ডাইনি চেহারাটা নীল শাড়িতে ঢাকা পড়বে? আদিবা ম্যাম, আপনার উপর আমার ঘৃণা এতটাই বেশি যে আপনি হীরা জহরত পরে আসলেও আমার চোখে আপনি একজন অপরাধী। আপনি আমার জীবনটা তছনছ করে দিয়েছেন, আর এখন আসছেন ভালোবাসা বিলোতে। আপনার লজ্জা করে না? আদিবা আকাশের খুব কাছে এসে বসলো এবং ওর হাতটা নিজের হাতের মুঠোয় নেওয়ার চেষ্টা করলো। আদিবার চোখে আজ কোনো শিকারীর চাহনি নেই, বরং সেখানে এক অদ্ভুত করুণ আর আর্দ্র চাহনি ফুটে উঠেছে। আকাশ, মানুষ তো ভুল করে। আমি হয়তো ভুল পথে তোকে চেয়েছি, কিন্তু তোকে তো চেয়েছি। তুই কি একবারও আমার এই মনের টান অনুভব করবি না? দেখ, আমি তোর জন্য আজ নিজের হাতে পায়ে আলতা পরেছি, সাজগোজ করেছি। তুই একবার অন্তত ভালোবেসে আমার হাতটা ধর। আমি কথা দিচ্ছি তোকে আর কোনো দিন কোনো চাপে ফেলবো না। হাত ছাড়ুন আমার। আপনার এই বিষাক্ত হাতের ছোঁয়া লাগলে আমার গা রিডি করে। আলতা পড়েছেন নাকি রক্ত মেখেছেন তা আমি জানি না। আপনি আমাকে ব্ল্যাকমেল করেছেন, আমার পরিবারকে ধোঁকা দিয়েছেন, আর এখন ন্যাকামি করে বলছেন ভালোবাসা। আপনার মতো নীচ আর নোংরা মহিলা আমি আমার জীবনে দেখিনি। আপনার মুখ দেখলে আমার বমি আসে। আকাশ, তুই আমাকে এত বড় কথা বলতে পারলি? আমি তোর টিচার ছিলাম, তোর বউ আমি। তুই আমাকে নোংরা বলছিস? আমি শুধু তোকে চেয়েছি বলেই কি আমি জানোয়ার হয়ে গেলাম? আমার কি একটুও সম্মান নেই তোর কাছে? আমি তোকে ভালোবাসার ভিখারি হয়ে ডাকছি, আর তুই আমাকে অপমান করছিস। ভালোবাসা? আপনি ভালোবাসার নাম মুখে আনবেন না। যে সম্পর্ক জোর করে তৈরি হয় সেখানে ঘৃণাই একমাত্র পাওনা। আপনি আমার বয়সে বড় হয়েও একটা স্টুডেন্টকে ট্র্যাপে ফেলেছেন।
এটা কি কোনো সুস্থ মানুষের কাজ? আপনার ক্যারিয়ার, আপনার সম্মান সব এখন আমার কাছে স্রেফ কচুরিপানা। আমার চোখে আপনি একটা সস্তা নারী ছাড়া আর কিছুই না। চলে যান আমার সামনে থেকে। আকাশের প্রতিটা কথা তীরের মতো আদিবার বুকে গিয়ে বাঁধল। আদিবা ভাবতে পারেনি আকাশ তাকে এতটা নিসার সস্তা বলে সম্বোধন করবে। আদিবার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো, কিন্তু আকাশ একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। সস্তা নারী? আমি সস্তা? ঠিক আছে আকাশ, আজ তুই আমার মনের ভেতরটা একদম ভেঙে চুরমার করে দিলি। আমি তোকে শাসন করেছি, হয়তো ভুল করেছি, কিন্তু আমি তোকে পবিত্র মনে ভালোবেসেছিলাম। আজ বুঝলাম ঘৃণা দিয়ে শুরু হওয়া পথে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না। তুই আমাকে যে অপমান করলি তার ক্ষত আমি কোনোদিন মুছতে পারবো না। কান্নাকাটি করে লাভ নেই। আপনার এই চোখের জলও আমার কাছে অভিনয়ের অংশ মনে হয়। আপনি যত দ্রুত আমার জীবন থেকে সরে যাবেন ততই আমার মঙ্গল। আপনি নিজের বাড়িতে চলে যান না কেন? কেন এই বাড়িতে পড়ে থেকে আমাকে জ্বালিয়ে মারছেন? আপনাকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। চলে যাব? তুই সত্যি চাস আমি চলে যাই? আমি যাচ্ছি নিজের সব অহংকার বিসর্জন দিয়ে তোর কাছে এসেছিলাম, সেটা তুই তুড়ি মেরে উড়িয়ে দিলি। আমি হয়তো তোর যোগ্য হতে পারিনি আকাশ, কিন্তু তুই আজ আমাকে মানুষ হিসেবেও ছোট করে দিলি। আমি আজীবন তোর এই কথাগুলো মনে রাখবো। তুই আজ এক নিমেষেই আদিবাকে মেরে ফেললি। আদিবা টলমলো পায়ে বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার নীল শাড়ির আঁচলটা মেঝেতে ধুলেই লোটাচ্ছে। সে আর একটি কথাও শুনল না। ধীরে পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আকাশের মনে হলো সে যুদ্ধে জিতে গেছে, কিন্তু আদিবা সে নিঃশব্দ কান্না আর ভেঙে যাওয়া বুকটা এখন অদ্ভুত ভারী পরিবেশ তৈরি করে রাখলো। যাক, আপদ বিদায় হয়েছে। রোজ রোজ ওর ওই ব্ল্যাকমেইল আর ন্যাকামি সহ্য হয় না। আজ একটু কড়া করে শুনিয়ে দিয়েছি বলে খুব কষ্ট লেগেছে না? আমার জীবনটা যখন কয়লা করে দিচ্ছিল তখন তো কষ্ট লাগেনি। এখন বুঝুন অপমান কাকে বলে আর কত প্রকার কি কি। রুমের বাইরে বারান্দায় দাঁড়িয়ে আদিবা অন্ধকারের দিকে তাকিয়ে ফুপিয়ে কাঁদছে। তার সব জেদ, সব অবসেশন আজ আকাশের একটু কটু কথাই শেষ হয়ে গেছে। সে বুঝতে পারল আকাশকে সে শরীর দিয়ে পেলেও মন দিয়ে কোনোদিন পাবে না। আদিবার এই নীরব অভিমান কি আকাশকে কোনো বিপদে ফেলবে, নাকি আদিবা নিজেকেই শেষ করে দেবে? ওই রাতের অপমানের পর আদিবা যেন একদম অন্য মানুষ হয়ে গিয়েছে। আগে সেই দাপট বা শাসন কিছুই নেই। আকাশ ভেবেছিল আদিবা হয়তো নতুন কোনো নাটক করবে, কিন্তু গত কয়েকটা দিন খুব শান্তভাবে কাটছে। আদিবা আকাশকে কোনো কথা বলে না, এমনকি ওর দিকে তাকেও দেখে না। এই অদ্ভুত নীরবতা আকাশকে স্বস্তি দেওয়ার বদলে কেমন যেন একটা অস্বস্তিতে ফেলে দিচ্ছে। কিরে রিয়া, ডাকছিলি কেন? ক্লাসের কোনো সমস্যা নাকি? আকাশ, সত্যি করে একটা কথা বলবি? ওই দিন ভার্সিটির গেটে দেখলাম আদিবা ম্যাম তোর বাইকের পেছনে বসে তোকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? ম্যাম মানে ম্যামকে দেখে তো আমার মনে হয় না তুই কি কোনো ঝামেলা পড়েছিস। আরে না না রিয়া, তুই ভুল বুঝছিস। আদিবা ম্যাম আসলে আমার আপন খালাতো বোন। ওই দিন ওনার গাড়িটা একটু সমস্যা করছিল, তাই খালামণি ফোন করে বললেন ওনাকে যেন আমি বাসায় নিয়ে যাই। বোন বলেই তো ওভাবে বসেছিল, তুই অন্য কিছু ভাবিস না। ঠিক সেই মুহূর্তেই আদিবা ওর করিডোর দিয়ে ক্লাসে যাচ্ছিল। আকাশের মুখ থেকে নিজের পরিচয় হিসেবে খালাতো বোন শব্দটা শুনে আদিবার পা থমকে গেল। বুকটা যেন এক নিমিষে এফোর হোফোর হয়ে গেল। ও একবার আকাশের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু পরক্ষণেই মুখ ঘুরিয়ে দ্রুত নিজের কেবিনের দিকে চলে গেল। কি হলো, এভাবে থেমে গেলে কেন ম্যাম? নিশ্চয়ই কথাগুলো শুনেছেন। যাক, ভালোই হয়েছে। রিয়ার কাছে তো আমি নিজেকে ছোট করতে পারি না। বউ হিসেবে পরিচয় দিলে তো কাল থেকে লোকে হাসাহাসি করবে। খালাতো বোন বলাটাই সবচেয়ে নিরাপদ। স্বাধীন ভার্সিটিতে আকাশ রিয়া আর বন্ধুদের সাথে অনেক আড্ডা দিল। ও বারবার খেয়াল করলো আদিবা ওর আশেপাশে একবারও আসেনি। এমনকি ক্লাসে লেকচার দেওয়ার সময়ও আদিবা আকাশের দিকে এক পলকও তাকাচ্ছে না, যেন আকাশ ওখানে নেই। আগে যেখানে প্রতি 10 মিনিটে আদিবা কোনো না কোনো বাহানায় আকাশকে উত্ত্যক্ত করত, সেখানে আজ আদিবা সম্পূর্ণ উদাসীন। আশ্চর্য তো, আজ ক্লাসে একবারও আমার দিকে তাকালো না। এমনকি করিডোরে দেখা হওয়ার পরও ইগনোর করে চলে গেল।
আগে তো আমাকে একাকী পেলেই ফাঁকা রুমে টেনে নিয়ে যেত। আজ তো পাশে দিয়ে যাওয়ার সময় একটা চোখও মারল না। এমন শান্ত কেন ও? আমার তো আজ বেশ ফাঁকা ফাঁকা লাগছে। আকাশ লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল, কিন্তু বারবার ওর মনটা আদিবার দিকে চলে যাচ্ছিল। ও নিজের অজান্তেই ভাবছিল আদিবা কি এখন ওর কেবিনে বসে আছে নাকি পাশেই চলে গেছে। পরের দিন সেই রোমান্টিক অত্যাচার বা ব্ল্যাকমেল না থাকাই আকাশের কাছে সবকিছু পানসে লাগছে। উফ, আমি কি পাগল হয়ে যাচ্ছি? যে অত্যাচারের হাত থেকে বাঁচতে চাইতাম আজ সেটা নেই বলে আমার অস্থির লাগছে কেন? আদিবা যে সেদিন আমার কথা শুনে এত চুপ হয়ে যাবে বুঝিনি। নিজেকে কেন জানি খুব অপরাধী মনে হচ্ছে। ও তো সত্যি আমার বউ, অথচ আমি ওকে সবার সামনে খালাতো বোন বানিয়ে দিলাম। বিকেলবেলা আকাশ বাইক নিয়ে বাসে ফেরার জন্য পার্কিং এরিয়ায় দাঁড়িয়েছিল। ও ভাবছিল আদিবা হয়তো আজ আবার বাইকের পেছনে এসে বসবে বা কোনো বাহানা করে ওর সাথে যেতে চাইবে, কিন্তু আদিবা নিজের গাড়িতে চড়ে আকাশের পাশ দিয়ে বেরিয়ে গেল। একবার ফিরেও তাকালো না। কি অদ্ভুত, ও তো আমাকে দেখলো তাও ডাকলো না। ওর চোখের দিকে তাকালে মনে হচ্ছিল সেখানে কোনো এক মস্ত বড় পাহাড় সমান অভিমান জমে আছে। আমি কি সত্যি ওকে খুব বেশি ছোট করে ফেলেছি? এই নিস্তব্ধতা সহ্য করার চেয়ে ওর ওই রাগী রূপটাই মনে হয় ভালো ছিল। আজ কেন জানি সারাটা দিন খুব খালি খালি লাগছে। আকাশ একা বাইক চালিয়ে বাসে ফিরছিল। প্রতিবার বাইকের পেছনে ছিটে আদিবার হাত দুটোর স্পর্শ আর ওর গায়ে সুগন্ধটা আকাশকে বিরক্ত করত, কিন্তু আজ ওই শূন্য সিটটা আকাশকে এক গভীর একাকিত্বের স্বাদ দিচ্ছে। আকাশ বুঝতে পারছে আদিবা হয়তো সত্যি ওর জীবন থেকে নিজের দাবি তুলে নিয়েছে, আর এটাই আকাশকে তিলে তিলে পোড়াচ্ছে। দিনগুলো যেন থমকে গেছে। আদিবা এখন আর আকাশের উপর কোনো হুকুম জারি করে না, ফোন চেক করে না, এমনকি আকাশ কখন ফিরলো আর কখন খেলো তাও জানতে চায় না। সারাদিন আদিবা নিজের কাজ আর বই নিয়ে ব্যস্ত থাকে। আকাশের এই স্বাধীনতাটা বিষের মতো মনে হচ্ছে। আদিবার ওই পাথরের মতো নীরবতা যেন আকাশকে প্রতি মুহূর্তে গিলে খাচ্ছে। ম্যাম, মানে আদিবা শুনছো? আমার শার্টের বোতামটা মনে হয় আলগা হয়ে গেছে। তুমি কি একটু সুই সুতো দিয়ে ঠিক করে দেবে? আমি তো আসলে পারি না। আদিবা একবারও আকাশের চোখের দিকে তাকালো না। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে আলমারি থেকে সুই সুতো বের করে শার্টটা হাতে নিয়ে সেলাই করতে শুরু করলো। পুরোটা সময় সে একটাও শব্দ উচ্চারণ করেনি। সেলাই শেষ করে শার্টটা বিছানায় রেখে সে ঘর থেকে বেরিয়ে অন্য রুমে চলে গেল। আশ্চর্য, একটা কথা পর্যন্ত বলল না। আমি তো চেয়েছিলাম ও একটু বকা দিক, অন্তত রাগ করুক। ওর এই মূর্তির মতো চুপ থাকাটা আমার সহ্য হচ্ছে না। আমার কেন জানি মনে হচ্ছে আমি খুব দামি কিছু হারিয়ে ফেলেছি। আদিবার ওই পাগলামি, ওই অধিকার খাটানোই যেন আমার জীবনের ছন্দ ছিল। এখন সব কেমন ফাঁকা ফাঁকা লাগে। কয়েকদিন পর আকাশ ভার্সিটি করিডোরে একা দাঁড়িয়েছিল। রিয়া পাশ দিয়ে যাওয়ার সময় হাসি মুখে কথা বলতে চাইল, কিন্তু আকাশের মন সায় দিল না। সে রিয়ার সাথে কথা বলতে গিয়েও বারবার আদিবার কেবিনের দিকে তাকাচ্ছিল। আদিবা যখন অন্য এক কলিগের সাথে হাসি মুখে কথা বলছিল, তখন আকাশের বুকের ভেতরটা এসাই জ্বলে উঠছিল। আমি কি আদিবাকে ভালোবেসে ফেলেছি? না না, এটা কিভাবে সম্ভব? ও তো আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে। কিন্তু এখন কেন ওর সাথে কথা না বললে আমার দম বন্ধ হয়ে আসছে। ওর একটু স্পর্শ, ওর এই কড়া শাসন পাওয়ার জন্য আমার ভেতরটা ছটফট করছে কেন? রিয়াকে যখন বললাম ও আমার খালাতো বোন, তখন আদিবার মুখটা যে ফ্যাকাশে হয়ে গিয়েছিল সেটা মনে পড়লে আমার নিজেকে খুনি মনে হচ্ছে। এক সপ্তাহ পার হয়ে গেল। আকাশের রাতে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। আদিবা অন্য পাশে পিঠ ফিরিয়ে শুয়ে আছে। আকাশে খুব ইচ্ছে করছে আদিবাকে জড়িয়ে ধরে বলতে, তুমি আগের মতো হয়ে যাও, আমায় বকো, আমি শাসন করো, কিন্তু নিজের ইগো আর অপরাধ বোধটাকে আটকে দিচ্ছে। আদিবা, তুমি কি ঘুমিয়েছ? আমি জানি তুমি জেগে আছো। আমার দিকে একটু তাকাও না। আমি আসলে বুঝতে পারিনি আমি তোমাকে কতটা কষ্ট দিয়েছি। এই যে তুমি আমার সাথে কথা বলছো না, এতে আমার মনে হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না। আমি তোমাকে খুব মিস করছি, সত্যি বলছি, অনেক বেশি মিস করছি।
আদিবা কোনো উত্তর দিল না, শুধু অন্ধকারে তার চোখের জলটা বালিশে গড়িয়ে পড়ল, যা আকাশ দেখতে পেল না। আকাশ উঠে বসলো এবং আদিবার কাঁধে হাত রাখলো। আদিবা শিউরে উঠল, নিজেকে সরিয়ে নিল না। আমি সত্যি একটা গাধা। রিয়ার সামনে তোমাকে বোন বলে পরিচয় দিয়ে আমি নিজের ভালোবাসাটাকেই অপমান করেছি। আজ আমি রিয়ালাইজ করছি তোমাকে ছাড়া আমার জীবনটা অর্থহীন। তোমার ওই অবসেশনই আমার নেশা হয়ে গেছে। আমি তোমাকে ভালোবাসি আদিবা, প্লিজ আর চুপ থেকো না। আমি তোমাকে ফিরে পেতে চাই। আদিবা ধীরে ধীরে আকাশের দিকে ঘুরে তাকালো। তার লাল হয়ে থাকা চোখ আর ভেজা গাল দেখে আকাশের বুকটা ফেটে যাচ্ছিল। আদিবা একবারও কোনো কথা বলল না, শুধু সে হঠাৎ করে আকাশকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। আকাশের মনে হলো সে যেন তার হারানো পৃথিবীটা ফিরে পেয়েছে। আমাকে মাফ করে দাও আদিবা। আমি আর কোনোদিন তোমাকে ছোট করব না। সবার সামনে বুক ফুলিয়ে বলবো তুমি আমার স্ত্রী। তোমার এই অধিকারটুকুর জন্যই তো তুমি পাগল ছিলে। এখন থেকে আমি তোমার সেই খাঁচার পাখি হয়ে থাকতে চাই। আমাকে আর একা করে দিও না। আদিবা আকাশের বুকে মুখ লুকিয়ে ডুকরে কেঁদে উঠল। এতদিনে জমানো সব অভিমান যেন জলের মতো ধুয়ে মুছে যাচ্ছে। আকাশ তার চিবুকটা উঁচু করে আদিবার কপালে একটা দীর্ঘ চুমু খেলো। এই প্রথম আকাশ নিজে থেকে আদিবাকে নিজে করে নিতে চাইল। গত রাতে সেই কান্নাকাটি আর মান অভিমানের পর আকাশ আর আদিবার মধ্যে জমে থাকা বরফ গলতে শুরু করেছে। আজ সকালে ভার্সিটিতে আসার সময় আকাশ নিজেই আদিবাকে সাথে নিয়ে এসেছে। তবে আদিবা এখনো একটু চুপচাপ, সে দেখতে চায় আকাশ তার কথা কতটা রাখে। আদিবা নিজের কেবিনে যাওয়ার আগে আকাশকে শুধু একটা অর্থপূর্ণ চাহনি দিয়ে গেল। কিরে রিয়া, এখানে এভাবে ফুল হাতে দাঁড়িয়ে আছিস কেন? কারো জন্য অপেক্ষা করছিস নাকি? আকাশ, আমি আর পারছি না। তোকে ওই দিন ম্যামের সাথে দেখার পর থেকে আমার রাতে ঘুম হচ্ছে না। আমি তোকে অনেক পছন্দ করি আকাশ। এই নে ফুল। আজ তোকে বলতেই হবে যে তুইও আমাকে ভালোবাসিস। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। আদিবা ঠিক সে সময় করিডোর দিয়ে যাচ্ছিল। রিয়ার হাতে ফুল আর আকাশের সামনে ওর ওই প্রপোজ করার দৃশ্যটা দেখে আদিবার মাথায় রক্ত চড়ে গেল। আদিবার আগে কাঁপতে কাঁপতে ওদের দিকে এগোতে চাইলে কিছু বলার জন্য, কিন্তু তার আগে আকাশ যা করলো, আদিবা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। রিয়া, এসব কি বলছিস তুই? পাগল হয়েছিস? আমি তোকে বন্ধুর চেয়ে বেশি কোনোদিন ভাবিনি, আর তুই আমাকে ফুল দিচ্ছিস? এসব একদম বন্ধ কর। আমি বিবাহিত রিয়া। আমি অলরেডি একজনের স্বামী। কি বললি? তুই বিবাহিতা? এটা কিভাবে সম্ভব? তুই তো স্টুডেন্ট, আর তুই তো কোনোদিন বলিসনি। কার সাথে বিয়ে হয়েছে তোর? তুই কি আমাকে আটকানোর জন্য মিথ্যে বলছিস? না রিয়া, আমি এক বিন্দু মিথ্যে বলছি না। ওই দিন তুই যাকে আমার বাইকের পেছনে দেখেছিলি এবং যাকে আমি আমার খালাতো বোন বলেছিলাম, তিনি আমার স্ত্রী। আমাদের ভার্সিটির আদিবা ম্যামই আমার বউ। আমরা পারিবারিকভাবে বিয়ে করেছি। শুরুতে আমি এটা গোপন রাখতে চেয়েছিলাম নিজের ইগোর কারণে, কিন্তু আজ আমি বুক ফুলিয়ে বলছি, আদিবা সুলতানা শুধুই আমার। আকাশের মুখে সবার সামনে নিজের স্ত্রীর পরিচয় শুনে আদিবার চোখের কোণে খুশির জল চলে এলো। সে দূর থেকে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখছিল। তার বুকটা গর্বে ভরে উঠল। আশেপাশে থাকা অন্য ছাত্রছাত্রীরাও আকাশ আর আদিবা ম্যামের বিয়ের কথা শুনে কানাকানি শুরু করে দিল। আদিবা ম্যাম তোর বউ? এটা তো ভাবাই যায় না। তুই কেন এত বড় একটা কথা লুকিয়েছিলি আকাশ? ম্যাম তো কত রাগী। তোরা একসাথে থাকিস কিভাবে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। শুরুতে আমারও খুব কষ্ট হতো রিয়া। আমিও ভাবতাম উনি খুব রাগী আর ডাইনি টাইপের, কিন্তু ওনার রাগের আড়ালে যে কতটা গভীর ভালোবাসা লুকানো আছে সেটা আমি এখন বুঝতে পারছি। ওনার শাসন আর জেদ আসলে আমাকে আগলে রাখার একটা উপায় ছিল। আমি খুব ভাগ্য করে ওনার মতো একজনকে জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি। এখন থেকে আমি আর লুকোচুরি করতে চাই না। আকাশ করিডোর দিয়ে হেঁটে আদিবার দিকে এগিয়ে গেল। আদিবা তখনও অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ সবার সামনে আদিবার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরল। আদিবার মনে হলো আজ সে সত্যি সত্যি আকাশকে জয় করতে পেরেছে। কি হলো ম্যাম? থুরি যান, এভাবে তাকিয়ে আছো কেন? আমি বলেছি না আমি আর ভয় পাই না। সবাইকে জানিয়ে দিয়েছি যে তুমি আমার। এখন চলো, অনেক ক্লাস হয়েছে।
আজ একটু তাড়াতাড়ি বাসায় যাব। তুই সত্যিই সবার সামনে আমাকে এইভাবে মেনে নিবি আমি ভাবিনি আকাশ। তুই আজ আমার সব অপমান ধুয়ে দিলি। আমি তোকে অনেক ভালোবাসি রে পাগল। আজ থেকে আর কোনো গোপন করা নয়, শুধু আমরা দুজন। ভার্সিটির করিডোরে তখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সবাই অবাক হলো তাদের দুজনের এই সুন্দর রসায়ন দেখে, মনে মনে বাহবা দিচ্ছে। আকাশ আর আদিবা হাত ধরাধরি করে করিডোর দিয়ে হেঁটে গেল, যেন আজ থেকে তাদের এক নতুন জীবনের শুরু হলো, যেখানে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। ভার্সিটির সেই দিনটির পর আকাশ আর আদিবার জীবনটা পুরোপুরি বদলে গেল। লুকোচুরি আর ব্ল্যাকমেল কালো মেঘ কেটে গিয়ে সেখানে বিশ্বাসের এক নতুন সূর্য উঠল। ভার্সিটির সবাই তখন তাদের পাওয়ার কাপল হিসেবে চেনে। আদিবা এখনো ক্লাসে সেই রাগী ম্যামই আছে, কিন্তু আকাশের জন্য সে এখন কেবলই এক নিবেদিত প্রাণ প্রেমিকা। ম্যাম, আজ কিন্তু ক্লাসে আপনি আমাকে খুব বকা দিয়েছেন। সবাই আড়ালে হাসাহাসি করছিল যে আকাশকে তার বউ হাত ঝাড়ু না দিলেও কথা দিয়ে পিটিয়েছে। এর বদলা কিন্তু আমি বাসায় গিয়ে নেব। ওরে আমার আদরের স্বামী রে, ক্লাসে তুমি স্টুডেন্ট, সেখানে কোনো ছাড় নেই। আর বাসায় গিয়ে তুমি কি বদলা নেবে শুনি? আমি কিন্তু এখনো সেই আদিবা সুলতানাই আছি, যে তোমাকে এক নিমেষে কাবু করে ফেলতে পারে। আকাশ মুচকি হাসল। সে জানে আদিবার এই শাসন এখন তার জীবনে সবচেয়ে বড় নির্ভরতা। বিকেলটা তারা দুজনে সে প্রিয় বাইকটা নিয়ে বের হলো। এবার আর আকাশ ভয়ে তটস্থ নয়, বরং সে নিজেই আদিবার হাতটা টেনে নিজের কোমরের উপর রাখলো। জানো আদিবা, শুরুতে তোমাকে আমি ডাইনি ভাবতাম। মনে হতো তুমি আমার জীবনটা জেলখানা বানিয়ে দিয়েছো। কিন্তু আজ বুঝি তুমি সেদিন ওই পাগলামি না করলে আমি হয়তো সত্যিকারের ভালোবাসা কাকে বলে কোনোদিন জানতেই পারতাম না। রিয়া বা অন্য কারো প্রতি আমার যা ছিল তা কেবল মোহ, কিন্তু তোমার প্রতি যা আছে তা হলো নেশা। আমি জানতাম তুই একদিন বুঝবি আকাশ। তোকে পাওয়ার জন্য আমি অনেক ভুল করেছি, অনেক জেদ করেছি, কিন্তু আমার উদ্দেশ্য একটাই ছিল, তোকে সারা জীবনের জন্য আগলে রাখা। তুই আমার জীবনের সেই শ্রেষ্ঠ জয়, যেটা আমি কোনোদিন হারাতে দেব না। সূর্য টুপু টুপু অবস্থা। তারা একটা লেকের পাড়ে গিয়ে বসলো। আদিবা আকাশের কাঁধে মাথা রাখলো। আকাশের মনে পড়ল সেই প্রথম দিনের কথা, যখন সে আদিবা ম্যামের সামনে ভয়ে কাঁপত। আর আজ সেই রাগী ম্যাম তার বাহুডোরে বন্দি হয়ে শান্তিতে চোখ বুজে থাকে। একটা কথা বলবে, ওই যে ভিডিওগুলো দিয়ে আমাকে ভয় দেখাতে, ওগুলো কি আসলেও তোমার কাছে আছে, নাকি ওটা শুধুই আমাকে ফাঁসানোর নাটক ছিল? সত্যিটা জানতে চাস? ওই ভিডিওগুলো আসলে কিছুই ছিল না। ওইটা ছিল স্রেফ এক টুকরো ব্ল্যাক মেমোরি কার্ড। আমি জানতাম তুই খুব ভীতু, তাই একটু ভয় দেখালেই তুই আমার খাঁচায় ঢুকে পড়বি। তোর ওই সহজ সরল মনটাই তো আমাকে পাগল করে দিয়েছিল। কি সর্বনাশ! আমি এতদিন একটা ফাঁকা ভিডিওর ভয়ে তোমার গোলামি করলাম। তুমি তো দেখি আসলেও একটা খতরনাক জাদুকরি। দাঁড়াও, এর শাস্তি তোমাকে আজ পেতেই হবে। আকাশ আদিবাকে জাপটে ধরল, আর আদিবা হাসতে হাসতে আকাশের হাত থেকে বাঁচার চেষ্টা করতে লাগলো। তাদের এই খুনসুটি আর হাসি গোধূলির আলোয় এক মায়াবী পরিবেশ তৈরি করলো। জীবনটা সবসময় সোজা পথে চলে না, কখনো কখনো যে তার শাসনের হাত ধরো এক অপূর্ব প্রেমের গল্প লেখা হয়। আকাশ আর আদিবার এই অসমবয়সী আর বিচিত্র প্রেমের গল্পটা এখন ভার্সিটি করিডোর থেকে শুরু করে তাদের ঘরের কোণ পর্যন্ত সুখে শান্তিতে বয়ে চলেছে।